মাস কয়েক আগে তুষারের স্ত্রী মাহিমা যখন অন্য আরেকজনের সাথে পালিয়ে গিয়েছিল তখন পুরো এলাকায় মানুষ বিস্ময়ের হুমড়ি খেয়ে পড়েছিল। সবার একটাই প্রশ্ন, মহিমা কি মানুষ? যার শরীরে মানুষের রক্ত বইছে, সে কিভাবে এমন কাজ করতে পারে? তুষারের মতো একটা ঠান্ডা মানুষকে কিভাবে ফেলে যেতে পারে? আচ্ছা, ঠিক আছে, তুষারকে ছেড়ে যেতে না হয় কষ্ট হয়নি, কিন্তু নিজের নারী ছেঁড়া ধন, তাকে কি করে মানুষ ফেলে যেতে পারে? এটা মা নাকি ডাইনি? মহিমা যখন পালিয়ে গেছে তখন তুষার বাড়িতে ছিল না। মহিমা তাদের মেয়ে মৃত্তিকাকে ঘুম পাড়িয়ে রেখেই বেরিয়ে গেছে। মৃত্তিকার বয়স তখন মাত্র 3 মাস। মহিমা তৈরি হয়ে হাতে একটা ছোট্ট ব্যাগ ঝুলিয়ে দরজার বাইরে থেকে সিটকিনি লাগিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল যখন, তখন সিঁড়ির গোড়ায় হৃদিতার সাথে দেখা। হৃদিতা একই বাড়ির পাশের ফ্ল্যাটের বাসিন্দার। হৃদিতা মহিমাকে দেখে একগাল হাসে। মহিমা তার খুব পছন্দ। তাই আগ্রহ নিয়ে প্রশ্ন করে, কই যান ভাবি? মিত্তি কই? আমি একটু সামনে যাব ভাবি। আমার বড় ভাই আসছে চৌরাস্তার মাথায়। ওর সাথে কথা বলে চলে আসব। আপনি মৃত্তিকার দেখেও একটু খেয়াল রাখতে পারবেন? ও ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠলে হয়তো কাঁদবে। আমি এই যাব আর আসবো। মহিমার কণ্ঠে খুব ব্যস্ততা, যেন পালাতে ফেললেই বাঁচে। তার পা কাঁপে, গলা শুকিয়ে আসে, ঠোঁটের উপর কপাল ঘাম জমে। বাম হাতে উল্টো পিঠ দিয়ে তা মুছে নেয়। একটু ভয় পেয়ে যায় হৃদিতা। এই অবস্থায় কেন ভাবির উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করে, কোনো খারাপ খবর নাকি ভাবি? না না, কোনো খারাপ খবর নেই, আসছি ভাবি। মৃত্তিকা একটু একটু দেখবেন প্লিজ। দরজা পেরিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যায় মহিমা। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা খালি রিক্সা চেপে হুট তুলে নেয়। রিক্সাওয়ালাকে তাড়া দেয় তাড়াতাড়ি চালিয়ে যাওয়ার জন্য। মহিমাকে এভাবে চলে যেতে অনেকেই দেখেছে, কিন্তু কেউ বুঝতে পারেনি এরকম ভর দুপুরে সবার নাকের ডগা দিয়ে পালিয়ে যাবে মহিমা। তুষার যখন খবর পেয়েছে তখন বোধহয় বিকাল 5টা বাজে। দুপুর 2টোর দিকে ঘুম ভাঙে মৃত্তিকার। দুধের বাচ্চা উঠে কান্না শুরু করে দেয়। সেই কি কান্না তার! কান্না ছাড়া যার ভাষা নেই, সে আর কী বা করতে পারে? হৃদিতা ঘুমিয়েছিল। তার নিজেরও একটা 1 বছর বয়সী ছেলে আছে। মৃত্তিকার উচ্চস্বরে কানে আসতে সময় লাগেনি তার। ধরপড়িয়ে ওঠে হৃদিতা। মৃত্তিকা কাঁদে কেন? তার মানে মহিমা ভাবে এখনো আসেনি? কেমন বেয়াক্কেলে মানুষ! হৃদিতা ছুটে যায় পাশের ফ্ল্যাটে। দরজা খুলে কোলে নেয় মৃত্তিকাকে। একদম নরম একটা পুতুল। এই কতক্ষণে পেশাব পায়খানা করে পুরো পিঠ পর্যন্ত ভরিয়ে ফেলছে। সব পরিষ্কার করে হৃদিতা। কল করে মহিমার ফোনে, কিন্তু ফোন বন্ধ। একদিকে মায়ের ফোন বন্ধ, অন্যদিকে মেয়ে দুনিয়া উজাড় করে কাঁদছে। এই দুজনের চক্করে পড়ে হৃদিতার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। কোনো উপায় না পেয়ে মৃত্তিকার মুখে ছেলের ফিডারে সবটুকু দুধ ঢেলে দিল। বুভুক্ষের মতো তা গিলে নেয় মৃত্তিকা। হৃদিতার খারাপ লাগে খুব। মুখ থেকে এমনিতেই বেরিয়ে আসে সহানুভূতির সুর। আহারে, মেয়েটা খিদে, কত খিদা ছিল! মহিমা বাড়িতে নেই। মৃত্তিকা অনবরত কাটছে। কথাটা কানে যেতেই প্রায় উড়ে আসে তুষার। আস্তে আস্তে শ্বশুরবাড়িতে ফোন দেয় খবর নেওয়ার জন্য। মহিমা ওখানে গেল নাকি কে জানে। হৃদিতা যখন তুষারকে ফোন দিয়েছিল তখন তার কোলে ছোট্ট মৃত্তিকা কাটছে। কলিজার টুকরো কান্না কানে আসতে দেরি হয়নি তুষারে। তাই মনে মনে ক্ষোভ জমে গিয়েছে মহিমার। যেখানেই গেছে যাক, কিন্তু মৃত্তিকাকে নিয়ে গেলেই কি হতো? আশ্চর্যের মানুষ তো! এইটুকু মেয়ে কি মাকে ছাড়া থাকতে পারে? আজ মহিমা বাড়ি এলে খবর আছে। একটা হেস্তনেস্ত করেই ছাড়বে তুষার। তুষার ঘরে ঢুকে মেয়েকে কোলে জড়িয়ে নেয়। চুমুতে চুমুতে ভরিয়ে দেয় পুরো মুখ। ছোট্ট পুতুলটা যেন বাবাকে চেনে। বাবার কোলে পেয়ে যেন শান্ত হয়ে যায়। মহিমার বাবার বাড়ি থেকে কোনো খবর পাওয়া যায়নি। তারা জানে না কোথায় গেছে মহিমা। তাদের ওখানে যায় না সে। এই খবরটুকু পেয়ে একটু চিন্তা হয় তুষারের। কোনো বিপদ হলো না তো মেয়েটার? এই শহরে বিপদ ঘটতে দেরি লাগে না। চিন্তার ভাঁজ পড়ে কপালে। এমন সময় হৃদিতা আসে তুষারের ফ্ল্যাটে। ঠক ঠক আওয়াজ করে বলে, তুষার ভাই, ভাবির কোনো খোঁজ পেয়েছেন? না আপা। ভাবির বড় ভাইরে ফোন দেন। ভাবি তো দুপুরে তার সাথে দেখা করতে গেল চৌরাস্তার মাথায়। যাওয়ার সময় আমার সাথে দেখা হয়েছিল। তখন আমাকে বলেছে। অবাক হয়ে যায় তুষার। ছোট্ট বোনের সাথে দেখা করতে হলে বাড়িতে আসবে। চৌরাস্তায় কেন দেখা করতে আসবে? তুষার ফোন দেয় মহিমার বড় ভাইকে। প্রথমবার কল না ধরলে ধরে না কেউ। দ্বিতীয়বারের বেলায় মহিমার বড় ভাইয়ের গলা শোনা যায়। কি অবস্থা তুষার? এই তো ভাই, মহিমা কোথায় আছে? ওকে একটু বলবেন তাড়াতাড়ি ফিরে আসতে। মহিমা কোথায় আছে মানে? ও বাড়িতে নেই? না তো, ও দুপুরে আপনার সাথে দেখা করতে গেল। আপনি না চৌরাস্তার মাথায় এসেছিলেন ওর সাথে দেখা করতে? কি বলো এইসব? আমি তোমারে ভাবিরে নিয়া কুয়াকাটা এসছি 2 দিন আগে। অবাক হয়ে যায় তুষার। আজ বোধহয় তার অবাক হওয়ারই দিন। এই নিশ্চিত মহিমা অন্য কোথাও গেছে কাউকে না জানিয়ে। চিন্তায় মাথা ছিটে যাওয়ার জোগাড়। সেই রাতে পুরোটা সময় মেয়েকে বুকে জড়িয়ে শুয়েছিল তুষার। এক ফোঁটা ঘুমায়নি সারাটা রাত। মাথায় বিভিন্ন চিন্তা, সবচেয়ে বেশি চিন্তা মহিমাকে নিয়ে। ভোরের দিকে একটু চোখ লেগে এসেছিল তুষারের। ঘুমটা হয়তো গাঢ় হতে পারে, কিন্তু হলো না। বিস্ফোরক একটা
খবরের জন্য। একটু আগে তুষারের ছোট শ্যালক ফোন দিয়ে জানিয়েছে মহিমা পালিয়ে যাওয়ার খবর। মহিমা নাকি তাকে শেষ রাতে ফোন করে জানিয়েছে মহিমা পালিয়ে গেছে। খবরটা সত্যি। ১ম এ বিশ্বাস করতে কষ্ট হয় তুষারের। আশ্চর্য! কেন পালাবে মহিমা? তাদের মাঝে তো কোনো সমস্যা হয়নি। বেশ সুখী দাম্পত্য ছিল তারা। তবে গতকাল এই সময়ে মহিমা এই ঘরে ছিল। এই যে এই বিছানায় মৃত্তিকার গা ঘেঁষে শুয়েছিল, কালকে যেন একটু বেশি আদুরি দেখাচ্ছিল তাকে। তুষার ৯ টার দিকে দোকানে যাওয়ার আগে যখন ব্যবসায় হিসাব-নিকাশ করছিল, তখন মহিমা পাশে বসা। ২-৩ মাস যাবৎ কেবল ক্ষতিই হচ্ছে ব্যবসায়। চারিদিকে দেনা-দায়ানা বেড়ে গেছে। তুষারের চিন্তিত মুখ দেখে তার কাঁধে হাত বুলায় মহিমা। সান্ত্বনার সুরে বলে, "চিন্তা করছো কেন? আল্লাহ যা করে ভালোর জন্য করে।" এই ছিল তুষারের সাথে মহিমার শেষ কথা। কালকের আচরণ তবে অভিনয় ছিল? কিছু ভাবতে পারে না তুষার। মাথাটা কেমন খালি লাগছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। অক্সিজেনের অভাব পড়ল নাকি চারপাশে? মৃত্তিকা কেঁদে উঠছে বিছানায়। হয়তো মায়ের শরীরে উষ্ণতার অভাব টের পাচ্ছে। মায়ের কান্না শুনে ফাঁকা দৃষ্টিতে তাকায় তুষার। মেয়েটা খুব কাঁদছে, হয়তো খিদে পেয়েছে। তুষার মেয়েকে বুকে জড়িয়ে নেয়। ঢেলে দেওয়ার চেষ্টা করে শরীরের সবটুকু উষ্ণতা। ইতার থেকে ধার করে আনা ১ ফিটের দুধ মেয়ের মুখে গুজে দেয়। তারপর মেয়ের কাছে ফিসফিস করে বলে, "কাঁদে না মা। আজ থেকে তোমার নতুন দিন শুরু। মায়ের নরম কোলের আদর ভুলে যাও। তোমার জন্য বাবা আছি। আর বাবার জন্য আল্লাহ আছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে।" দিন আসে দিন যায়। ছোট্ট পুতুল মৃত্তিকা এখন আর আগের মতো নেই। তার এখন ১ বছর। সে এখন বিছানায় থাকার চেয়ে মাটিতে থাকতে বেশি পছন্দ করে। একটু হাঁটতে পারে। এই দুপা হাঁটে, আবার কিছুক্ষণ পরে ধপ করে পড়ে যায়। দুটো দাঁত উঠেছে তার। এ নিয়ে তার বাহাদুরির শেষ নেই। তুষারের কোনো কথা পছন্দ না হলে কুট করে দাঁত বসিয়ে দেয়। আধো বলিতে বাবা বলে। তুষার তখন স্বর্গীয় সুখ লাভ করে। তবে ইদানিং মেয়েকে সামলাতে বেশ বেগ পোহাতে হচ্ছে তাকে। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি ১ বছরের দুষ্টুকে সামলানো সহজ কথা নয়। তুষারের মা-বাবা নেই, বড় কোনো ভাই-বোন নেই। এই শহরে অভিভাবক বলতে শুধু একটা খালা আছে। তিনি গুলিস্তানে থাকেন। এক্ষেত্রে বেশ সুবিধা হয়েছে তুষারের। তুষার কাজে যাওয়ার আগে মেয়েকে সেখানে রেখে যায়। আবার বাসায় ফিরে আসার সময় সাথে করে নিয়ে আসে। অনেক সময় কাজের ফাঁকে কয়েকবার দেখতেও যায়। তুষারের খালা-খালু বেশ কয়েকবার বলেছে তুষারের বিয়ের কথা। কিন্তু তুষার একেবারে রাজি হয়নি। খালা-খালু যখন বিয়ের সুফল বোঝায়, প্রয়োজনীয়তা বোঝায়, তখন তুষার মুচকি এসে বলে, "এখন ইচ্ছে নেই খালা। বিয়ের ইচ্ছে হলে তোমাকে জানাবো।" এরপর আর কোনো কথা থাকে না। তুষারের খালাও চুপ মেরে যায়। তুষারের দিকটা বোঝেন তিনি। এরকম একটা দুর্ঘটনার পর কোনো মেয়েকে বিশ্বাস করা সহজ কথা নয়। তুষারের যখন ইচ্ছে হবে তখন না হয় বিয়ের কথা তুলবে। কিন্তু একটা কথা আছে, মানুষের ইচ্ছা অনিচ্ছার উপর ভবিষ্যৎ নির্ভর করে। মানুষ পরিস্থিতির শিকার, পরিস্থিতির চাপে পড়ে মানুষ চরম অপ্রিয় কাজটা করতে বাধ্য হয়। তুষারের সাথে তাই হয়েছে। তুষারের খালা-খালু হজে যাবে এই বছর। একটা দীর্ঘ সময় তারা থাকবে। তখন মৃত্তিকার কি হবে? কার কাছে থাকবে? ১ম এ তুষার বলেছিল সারাদিন মৃত্তিকাকে নিজের কাছে রাখবে। কিন্তু এ কি হওয়ার মতো? জীবন তো আর সিনেমার মতো নয়। মা ছাড়া একটা বাচ্চা সারাদিন বাবার সাথে বাবার কর্মস্থলে থাকবে। এই পরিকল্পনা যখন কাজে এলো না, তখন তুষার ভাবল একটা আয়া ঠিক করবে। কিন্তু এতে তীব্র আপত্তি তুষারের খালার। তিনি চিন্তিত মুখে বললেন, "না বাবা, আয়ারা টাকার জন্য কাজ করে। তারা আমার নাতনির যত্ন নিবে না ঠিকমতো। তুই তার চাইতে একটা বিয়ে কর। আজ হোক কাল হোক বিয়ে তো করবাই। সারা জীবন তো আর একলা কাটানো সম্ভব না। তাহলে পরে করে কি লাভ? এখন কর। মেয়েটা একটা মা পাক। তাছাড়া বড় হওয়ার পর মিত্তি নতুন কাউরে মা ডাকতে চাইবে না। তার চেয়ে তুই বরং এখনই একটা বিয়ে করো।" তুষার ভেবে দেখল খালার কথা মন্দ নয়। তাই অনেক ভেবেচিন্তে অবশেষে তুষার বিয়েতে মত দিয়েই ফেলল। তুষারের খালা মনে আনন্দ নিয়ে বউ খোঁজার কাজে নেমে পড়লেন। কিন্তু এখানকার দিনে ছেলের জন্য মেয়ে খোঁজা কি সহজ কথা? মাথার ঘাম পায়ে ফেলে অভিজ্ঞ চোখে সবটা দেখে অবশেষে ছেলের জন্য মেয়ে ঠিক করল। মেয়ের নাম মহুয়া। আজিমপুরে থাকে। একটা স্কুলে চাকরি করে। মেয়ের পরিবার খুব ভালো, নম্র-ভদ্র। সবই ঠিক আছে, কিন্তু একটা জায়গায় একটু গোলমাল। মহুয়া ডিভোর্সি। তার আগের সংসার ভেঙেছে ১ বছর আগে। তারপর থেকে সে বাবার বাড়িতে আছে। ঘড়ির কাঁটায় এখন বিকেল ৫টা। তুষার বসে আছে আজিমপুরে একটা বিলাসবহুল রেস্টুরেন্টে। ঢাকা শহরের অলিতে গলিতে এখন রেস্টুরেন্ট একদম ব্যাঙের ছাতার মতো। তুষারের চোখ ঘুরিয়ে একবার পুরোটা দেখল। বেশ সুন্দর করে সাজিয়েছে পুরোটা। সাবধানে আধুনিকতার ছোঁয়া। তুষার চেয়ারে হেলান দিয়ে বসে একবার ঘড়ির দিকে তাকালো। অনেক কাজকর্ম ফেলে সে এখানে এসেছে। এখানে আসার উদ্দেশ্য মহুয়ার সাথে দেখা করা। মহুয়ার সাথে বোধহয় বিয়েটা এবার হয়েই যাবে। তুষারের খালা রুবিনা বেগম মহুয়ার খোঁজ পেয়েছে তুষারের বন্ধু শফিকের মাধ্যমে। শফিক বন্ধু মহলে ঘটক হিসেবে পরিচিত। কত বন্ধুর যে বিয়ে ঠিক করেছে তা হাতে গোনা মুশকিল। প্রায় সপ্তাহখানেক আগে এক শুক্রবার সারাদিন কাজ শেষে মৃত্তিকাকে ঘুমিয়ে রেখে তুষার বেরিয়েছিল বন্ধুর সাথে দেখা করে। এক সময়
প্রায় দেখা সাক্ষাৎ সাকিবের সাথে, কিন্তু এখন আর হয় না। যে যার জীবন, ঘর সংসার, ছেলেমেয়ে নিয়ে ব্যস্ত। তাই সচরাচর এখন আর দেখা যায় না। ব্যস্ত জীবনে পা রেখে তুষার আজিমপুরে গিয়েছিল শফিকের সাথে দেখা করতে। শফিক আজিমপুরের বাসিন্দার। এখানে একটা স্কুলের সরকারি প্রধান শিক্ষক। বহুদিন পর প্রাণীর বন্ধুকে দেখে তাকে জড়িয়ে ধরে সাপিক। তুষারে কেমন শুকিয়ে গেছে, চোয়াল ভেঙে চেহারাটা একটুখানি হয়ে গেছে। চোখের নিচে বোধহয় একটু আঙ্গুল কালি পড়েছে। শফিকের ভিতরটা হু হু করে ওঠে বন্ধুর এই দশা দেখে। তুষারকে দেখে কে বলবে একসময় সে বন্ধু মহলের সবচেয়ে সুন্দর যুবক ছিল। ভার্সিটির বহু মেয়ের ঘুম হারাম করেছে নিজের সৌন্দর্যে। মনে মনে মহিমার উপর আকাশসমান রাগ জমে তুষার। ওর মতো ছলনাময়ী আর কোনো পুরুষের ভাগ্যে না থাকে। কিন্তু শফিক, ছাড় আমাকে। এতক্ষণ কে মানুষকে জড়িয়ে রাখে? তুষারের কথায় ভাবনার সুতো ছিঁড়ে যায়। সে আরো একবার জোরে জড়িয়ে ধরে ছেড়ে দেয় তুষারকে। তুষারের পেটে হাড়গোড় বোধহয় ভেঙেই গেছে। সে শফিকের পেটে ঘুষি মেরে বলে, শালা গন্ডারের স্বাস্থ্য বানাইছিস, আমার পিঠটা ভেঙেই গেছে। শফিক মুচকি এসে বলে, তোর আপাদমস্তক ভাঙার জন্য গন্ডারের স্বাস্থ্য লাগে না। এই অবস্থা করছিস নিজের, একটা কঙ্কালের চাইতেও খারাপ দেখা যায়। নিজের যত্ন টত্ন নিস না নাকি? আরে ধুর, নিজের দিকে তাকানোর সময় আছে নাকি? দোকানে কাজ, মৃত্তিকার খেয়াল, সব কিছু দেখাশোনার বাইরে সময় কই আর? শোন, এসব আমারে বোঝাইস না, বুঝছস? ইচ্ছে থাকলে উপায় হয়। তুই তো মনে হয় বউয়ের শোকে দেবদাস হওয়ার পায়তারা করছিস। মানে এটা কোনো কথা ভাই? একটা প্রতারকের জন্য কে নিজের এই হাল? শালা তুই পুরুষ জাতির কলঙ্ক। তোকে এই মুহূর্তে আমাদের জাতি থেকে বহিষ্কার করা উচিত। শফিকের কণ্ঠে ঘোর ঝরে পড়ে। তাই কথা ঘুরিয়ে ফেলে তুষার। ব্যস্ত শহরে ব্যস্ত রাতে ল্যাম্পপোস্টের হলদে সাদা আলোয় বহু কথা হয় দুজনের। কখনো বাড়ির কথা, কখনো পুরনো বন্ধুদের কথা, আবার কখনো দেশের কথা। কথার এক ফাঁকে শফিক তুষারকে প্রশ্ন করে, বিয়ে শাদী করবি না আর? মৃত্তিকার কিন্তু এখন একটা মায়ের দরকার। কেন? আমি কি কম নাকি? তাছাড়া খালামণি ওর খুব খেয়াল রাখে। ওর কোনো কষ্ট হয় না। তুই আর কতটুকু খেয়াল রাখিস? তাছাড়া দাদিরা তো দাদির মতো, আর মায়ের আদর মায়ের মতো। দুটো জিনিস কি এক? আমার দ্বিতীয় স্ত্রী কি ওর মা হয়ে উঠবে? যাকে নিজের মাই ফেলে গেছে, তাকে আর কে আপন করে নিবে? এসব নিম্ন শ্রেণীর কথাবার্তা বন্ধ কর। সব সৎমা খারাপ হয় না। এমনও তো হতে পারে মৃত্তিকার দ্বিতীয় মা তাকে সর্বস্ব দিয়ে আগলে রাখবে। কি জানি? কিন্তু এবার বোধহয় বিয়ে একটা করতেই হবে। খালাখালু হজে যাবে। আমি একা মৃত্তিকাকে দেখে রাখতে পারবো না। খুব খুশি হয় সবিক উৎফুল্লের সাথে জিজ্ঞাসা করে, মেয়ে কি দেখেছিস? আমার কাছে খুব ভালো একটা মেয়ের খবর আছে। না, না, এখনো দেখা হয়নি। খালামণি দেখেছে, খুঁজছে। তাহলে খালামণির নাম্বার দে, আমি তার সাথে কথা বলি। তুষার নাম্বার দিতে দিতে বলে, মেয়ে যাতে ডিভোর্সি হয়। অবিবাহিত মেয়েদের বিয়ে করব না। খুব অবাক হয় শফিক। অবাক কণ্ঠে বলে, একটা ৬০ বছর বয়সী বুড়ো দ্বিতীয় বিয়ে করার সময় অবিবাহিত মেয়ে খুঁজে, আর তুই এমন দল ছাড়া, গোত্র ছাড়া হতে যাবি কেন? আমার বউ নয়, মেয়ের মা দরকার। দুটো ভাঙা জিনিস একসাথে জোড়া লাগাতে পারে, কিন্তু একটা ভাঙা জিনিস আরেকটা ভালো জিনিস কখনো একসাথে জোড়া লাগাতে পারে না, বুঝেছিস? হুম। কিছুই বুঝলাম না। আচ্ছা বাদ দে। এখন মেয়ের কথা শোন। মেয়ের নাম মহুমা। সে আমার সহকর্মী। আমাদের স্কুলে আইসিটির জনপ্রিয় শিক্ষক। ভাই রে ভাই, কি যে মেধাবী! আমাদের স্কুলে কলেজ সেকশন হচ্ছে। ওটা হলে ওই মেয়ে নিশ্চিত কলেজের লেকচার হতে পারবে এক চুটকিতে। এত কিছু বাদ দে। তুই বল, সে ডিভোর্সি নাকি? হ্যাঁ। ১ বছর হয়েছে ডিভোর্স হয়েছে। আমি বুঝি না কোন কোন শালা এই নম্রভদ্র মেয়েটারে ছাড়ছে। ওই শালা নিশ্চিত একটা বলদ। তুষার বুঝলো শফিক মহুয়ার বিশাল ভক্ত, তাই সে কিছু বলল না। বুঝলে তুষার, মেয়েটা এত ভালো, আমার এত ভালো লাগে। তোর ভাবি যদি না থাকতো তবে আমি ওকেই বিয়ে করার চেষ্টা করতাম। তুষার মুচকি হেসে শফিকের পিছনে লাথি দেয়, মুখে বলে, এই কারণে ভাবি তোকে দুবেলা জুতো পিটা করে। তোর জন্য, মানুষের জন্য এটাই ঠিক আছে। কত বড় বদমাইশ! মানুষ ঘরে বউ রেখে মেয়েদের দিকে তাকায়। বিয়ের জন্য তুষারকে আর কিছুই করতে হয়নি। রুবিনা বেগম আর শফিক মিলেই সব কিছুর ব্যবস্থা করছে। রুবিনা বেগম প্রথমে গাইপুই করছিল মহুয়া ডিভোর্সি বলে, কিন্তু পরে যখন জানলো তুষার ডিভোর্সি ছাড়া বিয়ে করবে না, তখন আর কিছুই বলেনি। ছেলের জীবন, সিদ্ধান্ত সেই নিক। রুবিনা বেগম বাড়ি যেয়ে দেখে এসেছেন মহুয়াকে। পছন্দ হয়েছে তার। তুষারকে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তুষার রাজি হয়নি। বাড়ি পেয়ে মেয়ে দেখতে তুষারের ভালো লাগে না। তবে তুষার শফিকের সাথে একদিন গিয়েছিল স্কুলে। সেখানে একবার এর জন্য চোখে পড়েছে মহুকে। দেখতে খারাপ না, আর ৫টা সাধারণ বাঙালি মেয়ের মতোই। দুই বাড়িতে কারো কোনো আপত্তি নেই বিয়েতে। তুষারের আপত্তি নেই, তাই বিয়ের আগে একবার মহুয়ার সাথে দেখা করতে চেয়েছে তুষার। মহুয়ার সাথে কিছু কথা আলোচনা করতে চাইছে। মহুয়া সায় দিয়েছে। তাই আজ বিকেল ৫টায় আজিমপুর বিলাসবহুল এই রেস্টুরেন্টে বসে আছে তুষার।
৫টা বেজে গেছে অনেক একে। তুষার বিরক্ত নিয়ে বসে আছে। আশ্চর্য! এই মেয়ের কি কোনো সমাজ্ঞান নেই? সে কি জানে তুষার কত কাজকর্ম ফেলে এখানে এসেছে? সামনাসামনি দেখা হওয়ার আগে মহুয়ার প্রতি বিতৃষ্ণায় ভরে গেল তুষারের মন। ঘড়ির কাঁটা যখন ৫:৩০টার ঘরে এসেছে তখন রেস্টুরেন্টে টুকটুক করে ঢুকলো মহুয়া। দরজার সামনে দাঁড়িয়ে ভিতরটা চোখ বুলালো। কিছুক্ষণের মধ্যে দেখে ফেলল তুষারকে। তুষারকে সে চেনে। ছবি দেখেছে এর আগে। মহুয়া ধীর পায়ে তুষারের দিকে এগিয়ে গেল। এক কোণে একটা টেবিলে বসে আছে। কপাল কুঁচকে ফোন টিপছে। মহুয়া টেবিলের সামনে পৌঁছে গলায় কাশি তুলে বলল, আসসালামু আলাইকুম। আপনি কি তুষার সাহেব? মহুয়াকে দেখে উঠে দাঁড়ালো তুষার। মুখে বলল, জি। বসুন প্লিজ। মুচকি হেসে বসলো তুষার। মহুয়া। তুষার বসতে বসতে বলল, আমি ভেবেছিলাম আপনি আসবেন না। আর কিছুক্ষণ অপেক্ষা করে চলেই যেতাম আমি। আমি অনেক আগে আসতাম কিন্তু বাসায় একটু ঝামেলা হয়, দেরি হয়ে গেল। আমি আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, সমস্যা নেই। নিন অর্ডার করুন। মেনু কার্ড এগিয়ে দিল। খুব বেশি একটা অর্ডার করল না মহুয়া। কেবল ১ কাপ কফির ফরমায়েশ দিল। তুষারও ১ কাপ কফির বেশি আর কিছুই অর্ডার দিল না। এখানে তারা আজ খেতে আসেনি। খুব গুরুত্বপূর্ণ কথা বলতে আসছে। তুষার ভিতরে ভিতরে কথা সাজিয়েছে, আপনি বোধহয় আমার সম্পর্কে সবকিছু জানেন। তবুও আমি নিজের মুখে বলছি, আমি তুষার আহমেদ। গুলিস্তানের সুন্দরবনের মার্কেটে একটা ও পাতলা মার্কেটে একটা দোকান আছে আমার। দুটোই মোবাইলের। আমার একটা বয়সী মেয়ে আছে, মৃত্তিকা তার নাম। আপনি বোধহয় ওকে দেখেছেন। জি, দেখেছি। সেদিন আপনার খালামণির সাথে সে এসেছিল আমাদের বাসায়। আপনার মেয়ে খুব ফুটফুটে। হুম। ওর জন্যই এখন আমার বিয়ে করতে হচ্ছে আমাকে। আমি আমার ১ম স্ত্রীকে খুব ভালোবাসতাম, স্বাভাবিক। আপনার স্ত্রী কেন পালিয়ে গেছিল? খুব বিশ্রী একটা প্রশ্ন। তুষার বিরেশমুখে বলল, নতুনত্বের খোঁজ পেয়েছিল ব্যক্তিগতভাবে, আমাদের দুজনের মাঝে কোনো সমস্যা ছিল না। তবে আমি সেই কয়েকটা মাস মহিমাকে পর্যাপ্ত সময় দিতে পারিনি। কেন? মৃত্তিকা হওয়ার কয়েক সপ্তাহ পরে আমার বাবা-মা মারা গিয়েছিল। দোকানগুলোর অবস্থা তখন ভালো ছিল না। মৃত্যু হওয়ার কারণে মহিমার পিছনে অনেক টাকা খরচ হয়ে গেছিল। হাতে তখন বেশ টানাটানি। এই নিয়ে মানসিকভাবে বেশ বিপর্যস্ত ছিলাম আমি। তাই খুব একটা সময় দিতে পারিনি ওকে। আচ্ছা, আপনি কি পরে খবর পেয়েছিলেন কার সাথে মহিমা পালিয়েছে? হুম। আমাদের এলাকায় বিদ্যুৎ বিলের কাগজ বিলি করতো একটা লোক, তার সাথে। ও আচ্ছা। কফি এসে পড়েছে। দুজনে উদাস মুখে একটা চুমুক দিল কফি কাপে। তুষার এক চুমুকে কফি খেয়ে বলল, আমি আসলে এখন মেয়েটার জন্য বিয়ে করছি। আমার এখন বউয়ের দরকার। আমার মেয়েটার একটা মার দরকার। আপনি কি আমার মেয়ের মা হবেন? প্লিজ, নিঃসংকোচে আবেদন। মোহ মুচকি এসে বলল, আপনার কথায় বেশ স্বার্থপরের মতো শোনাচ্ছে। মৃত্যুর জন্য বিয়ে করছেন। কিন্তু আমি যদি ওর মা না হয়ে উঠতে পারি? দেখুন, ভবিষ্যৎকে কল্পনা করা যায়। আমি কেন ভবিষ্যৎ সম্পর্কে খারাপ কল্পনা করব? আমি আশা করে নিচ্ছি আপনি আমার মেয়ের খুব ভালো মা হবেন। আর একটা প্রশ্ন, আপনার যেই বয়স, এই বয়সে একটা অবিবাহিত মেয়েকে বিয়ে করতে পারেন। মানে এই বয়সে আমাদের দেশের অনেক ছেলেই ১ম বিয়ে করে। তো আপনি কেন আমার মতো ডিভোর্সি মেয়েকে বিয়ে করছেন? আমি ৩ বছর সংসার করেছি মহিমার সাথে। সংসার অলিগলি সব আমার চেনা। আমাদের দেশের মেয়েরা সংসার চেনে কোন বয়সে জানেন? তারা যখন পুতুল খেলে তখন থেকে। তখন থেকে তারা স্বামী সংসারের স্বপ্ন দেখে। দেখেন না আমাদের মেয়েরা ছোট বয়সে কিন্তু বল খেলে না। তারা দুটো পুতুলের বিয়ে দিয়ে সংসার খেলে। আমি যদি একটা অবিবাহিত মেয়েকে বিয়ে করি তবে সে ১ম এ আমার বউ হতে চাইবে, আমার বাচ্চার মা না। তাই আমি একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চাই। মহুয়া বুঝল লোকটা বেশ বাস্তববাদী। তাই কফি শেষ করে বলল, আপনার মনে প্রশ্ন জাগে না আমার কেন ডিভোর্স হয়েছে? এমনও তো হতে পারে আমার দোষে আমার সংসার ভেঙেছে। আপনি যদি নতুনত্বের খোঁজে সংসার ছাড়তেন তবে নিশ্চয়ই এতদিনে বিয়ে না করে থাকতেন না। কারণে আমাদের সংসার ভাঙছে। নতুনত্বের খোঁজ পেলে অথবা অত্যাচারের কারণে। তাছাড়া আমার শালামণির কাছে শুনেছি ৩য় ব্যক্তির জন্য আপনার সংসার ভেঙেছে। ৩য় ব্যক্তির জন্য কখনো আমাদের বন্ধন ছিন্ন হয় না। বন্ধন ছিন্ন হয় আমাদের নিজেদের মানুষদের জন্য। আপনি কি শুনবেন আমার এলোমেলো সংসার পুরোপুরি ভেঙে যাওয়ার গল্প? খুব অসহায় দেখালো মহুয়ার চোখ। সহসা না করতে পারল না তুষার। সবারই কিছু না কিছু গল্প থাকে। আজ না হয় গল্প শোনাই যাক মহুয়ার পুরনো সেই সব কথা। এক পুরনো সংসারের কিছু ঘটনার নগ্ন উত্থান। ২ বছর আগে আজ শীতের সকাল। ঘরের দরজা জানলা বন্ধ করে ঘুমিয়েছে মহুয়া। একবারে কম্বল মুড়ি দিয়ে কোলবালিশ জড়িয়ে বিছানায় মাঝে গুটিসুটি মেরে ঘুমিয়েছে। এখন বোধহয় সকাল ৯টা বাজে। এত বেলা পর্যন্ত মহুয়া এই সুখনিদ্রা পছন্দ হচ্ছে না মহুয়ার মা সাবিনা বেগমের। তিনি ৩ বার দরজা বন্ধ করে জোরে জোরে আঘাত করছেন, গলা উঁচিয়ে বকাবকি করছেন। নিজের মোবাইল দিয়ে মহুয়ার মোবাইলে কল করেছেন, তবুও মহুয়ার ঘুম ভাঙার কোনো নামগন্ধ নেই। আশ্চর্য! মেয়ে কি মরে টরে গেল নাকি? সাবিনা বেগমের এইসব কাজে চরম বিরক্ত মহুয়ার বাবা আফজাল হোসেন। তবে মাত্র আদরের মেয়ে তার। সারা সপ্তাহ মেয়েটা বাইরে কাজ করে। অন্য অন্য দিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। সপ্তাহে একটা দিন একটু ঘুমানোর ফুরসত পায়, ঘুমাচ্ছে ঘুমাক। তিনি চেয়ারে বসে বিরক্ত চোখে সাবিনার দিকে চেয়ে বলেন, এই মূর্খ মহিলা কাজকর্মের কোনো দিকপাল নেই। সাবিনা বেগম আরও একবার দরজায়
আঘাত করলো। গলা উঁচিয়ে বাংলা ভাষায় কয়েকবার গালাগালি করলো। তবুও যখন দেখলেন মেয়ের ওঠার কোনো লক্ষণ নেই, তখন রেগেমেগে তেড়ে আসলেন মহুয়ার বাবা আফজাল সাহেবের দিকে। "আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আজকে আমার মেয়ের এই অবস্থা। মেয়েকে লাই দিয়ে দিয়ে এক্কেবারে মাথায় তুলে ফেলছেন। আমি ওরা ছোটবেলা থেকে একা মানুষ করি নাই। কই তো, তখন তো ওর এত সাহস ছিল না। মেয়ের কত্ত পাখা গজাইছে, আমার কথা কানে নেয় না। আজকে উঠুক, ওরে যে কি করব আমি! আপনি যদি শুধু মেয়েরে সাপোর্ট করছেন, খবর আছে আপনার।" "সাবিনা, একটু আস্তে কথা বলো। আজকে শুক্রবার, সব বাসায় মানুষ এখন ঘুমায়। মেয়েটা একটু শুক্রবারেই ঘুমায়। অন্য দিন তো সকালে উঠে রাত ১২টা তে ঘুমাতে যায়। সেগুলো কি তোমার চোখে পড়ে না? আমার মেয়ের মতো কোনো মেয়েটা সারাদিন এত কাজ করে? তুমি ওর মা, কোথায় একটু মায়ের মতো আচরণ করবে, ভালোবাসবে তা না। মেয়েটা বাড়িতে থাকলে খিটমিট শুরু করো, একদম সৎ মায়েদের মতো।" সাবিনা বেগম রাগে দিশেহারা হয়ে গেল। স্বামীর দিকে আবারও তেড়ে এসে বলল, "হ্যাঁ, আমি সৎ মা। ওরে আমি পেটে ধরছি নাকি? আমার তো পেটের প্রতি আদর নেই। মেয়েটা উঠবে ১১টায়, সকালের নাস্তা খাবে ১২টায়, এরপর দুপুরে খাবার আর খাবেই না। এটা আদর, তাই না? থাকেন আপনারা বাপ মেয়ে। কিছু বলব না। আমি তো আপনাদের শত্রু। মেয়েদের সব কিছুতে লাই দিতে হবে। এই স্বভাব নিয়ে যদি পরের বাড়ি যাই, এক দরজা দিয়ে ঢুকবে, আরেক দরজা দিয়ে বের হয়ে দিবে। আমি তো" আফজাল সাহেব আর কানে নিলেন না সাবিনা বেগমের কথা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। এই মহিলার কথা শোনা মানে স্বেচ্ছায় কানের উপর অত্যাচার করা। সব কিছুতে এত বাড়াবাড়ি ভালো না। তাছাড়া মেয়ে তো একটু বাবার বাড়িতে আরাম করবে, তাই না? শ্বশুরবাড়ি কি আর আরাম করতে পারবে? মেয়েটা একটু চলুক না নিজের মতো করে, কী সমস্যা এতে? আফজাল সাহেব ধীর পায়ে মেয়ের দরজার সামনে দাঁড়ালেন। যতটা ধীরে ধীরে মেয়ের দরজার সামনে গিয়েছিলেন, তার চাইতেও ধীরে দরজায় আঘাত করলেন। নরম গলায় ডাক দিলেন, "মহুমা, ওঠো মা, নাস্তা করবা না? ওঠো।" "মহুয়া, মহুয়া।" খট করে খুলে গেল মহুয়ার দরজা। সকাল সকাল বাবাকে দেখে মনটা ভালো হয়ে গেল মহুয়ার। এতক্ষণে সে জেগেই ছিল। সাবিনা বেগম যেটাই চিল্লাচিল্লি করছে, এতে কারো সাধ্য নেই ঘুমানোর। আফজাল সাহেব মেয়ের ঘরে ঢুকে বিছানায় আয়েশ করে বসলেন। দুর্বল হাড়ের পাগুলোকে ঢুকিয়ে দিল মেয়ের নরম উষ্ণ কম্বলে। এতক্ষণ চেয়ারে পা ঝুলিয়ে বসে থাকার কারণে পায়ে ব্যথা হয়েছে। মহুয়া এসে আবারও বাবার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আফজাল সাহেব মৃদু হেসে বিলি কেটে দিলেন মেয়ের মাথায়। "মা, এমন করে কেন বাবা? তোকে বেশি ভালোবাসে তাই। এটা কেমন ভালোবাসা? ভালোবাসায় শান্তি থাকতো। শান্তি না থাকলে কি আর তাকে ভালোবাসা বলে? হুম, অবশ্যই বলে। তোর কাছে যেটা অশান্তি, তার কাছে তা সচেতনতা। তুই যে ছুটির দিন দুপুরে ভাত খাস না, এটা তোর মাকে বড্ড পোড়ে, বুঝলি? সে তোর স্বাস্থ্য সম্পর্কে সচেতন। ভালোবাসার প্রকাশভঙ্গি ভিন্ন। একবেলা না খেলে কি এমন হয়? মানুষ কি মরে যায়? একটা জিনিসকে কেন্দ্র করে মা সেই সকাল থেকে চিল্লাচিল্লি শুরু করে দেয়। হা, শোন মা, একটু এমনই। সে সব কিছু বেশি ভাবে, বুঝলি? তোকে একটা ঘটনা বলি। তোর ছোটবেলায় একবার খুব জ্বর হয়েছিল। একদম গা কাঁপানো জ্বর। তুই বোধহয় তখন ৩-৪ বছরের বাচ্চা। আমি দেশে নেই। তোর মায়ের চিন্তা দেখে কে? তখন আর তো আর এত সহজে যোগাযোগ করা যেত না। তোর মা নাকি তোকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করছিল। একা মানুষ হয়ে এই ডাক্তার ওই ডাক্তারের কাছে দৌড়ে। যে যা বলেছে তাই করেছে। কখনো ওষুধ, কখনো ভেষজ লতাপাতা খাইয়েছে তোর। অথচ তোর জ্বর ছিল মাত্র ৩ দিন। আর তাও আবার সাংঘাতিক কিছু না। সিজনাল জ্বর। তোর মা সবসময় একটু পাগলাটে, বুঝলি? বুঝলাম। এখন তুমি যে এখানে বসে আছো, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ, ঘুম পাড়াচ্ছ, মা দেখলে কি বলবে? আমাদের গর্দান নেবে। যা যা, তাড়াতাড়ি উঠে যা। তুই নিজেও তোর মায়ের সাথে বেশি করিস। কি হয় একটু তাড়াতাড়ি উঠলে? মহুয়া উঠে বসলো। বাবার কথা শুনে অসহায় চোখে তাকিয়ে বলল, "বাবা, একটা দিনে তো মাত্র। নিজের মাই যদি সুযোগ না দেন, তবে কে দিবে আর?" আফজাল সাহেব মৃদু হেসে উঠতে উঠতে বললেন, "আমার মাকে সবাই ভালোবাসবে, সুযোগ দিবে। আর মহুয়া মায়ের জন্য আমি একটা নদের চাঁদ খুঁজে আনবো। পড়ছিস না মহুয়া পালা? নদের চাঁদ তো চিনিস? কি ভালোই না বাসত মহুয়াকে। নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিল।" মহুয়া বাথরুমে ঢুকতে ঢুকতে গলা বাড়িয়ে বলল, "নদের চাঁদরা যুগে যুগে আসে না বাবা, তারা শুধুমাত্র এক বছরে আসে। আর তাছাড়া বাস্তবে কি আর নদের চাঁদ হয় নাকি? এরা সাহিত্যে হয়।" আফজাল সাহেব কিছু বললেন না। তিনি নিজেও জানেন নদের চাঁদরা বাস্তবে হয় না, এরা সাহিত্যেই সুন্দর। তবুও বাবা মায়ের মন, সব বাবা মাই চায় ছেলে মেয়ে জন্য রাজকন্যা বা রাজপুত্র আসুক। তেমনি আফজাল সাহেবও ব্যতিক্রম নয়। তিনি মেয়ের জন্য একটা রাজপুত্র চান, যে তার মেয়েকে তার মতোই আগলে রাখবে। মেয়েটা যে তার বড় আদরের। মহুয়া আফজাল সাহেব ও সাবিনা বেগমকে একমাত্র মেয়ে, আঁধারের ঘরে একমাত্র বাতি। আফজাল সাহেব জীবনভর মালয়েশিয়ায় ছিলেন। সেই যে বিয়ের ১ মাস পর গিয়েছিলেন, এসেছিলেন পুরো ৭ বছর পর। দেশে আসার সুযোগ ছিল না এমন নয়। অনেক সুযোগ পেয়েছিলেন কিন্তু আসেননি। মালয়েশিয়ায় একটা গ্লাস কোম্পানিতে চাকরি
করতেন। বিদেশিরা যেখানে চাকরি করতে বটে, কিন্তু সুযোগ খুব কম ছিল। সারা মাসে গাধার মতো খেটে নামমাত্র বেতন পেতেন। এছাড়া অস্থায়ী চাকরি, দেশে আসলে চাকরি থাকবে কিনা তার নিশ্চয়তা নেই। তাই দেশে আসেনি আফজাল সাহেব। ৭ বছর পর দেশে এসেছিলেন মাত্র ৩ মাসের জন্য। এরপর আবারও পাড়ি দিয়েছিলেন বিদেশে। মহুয়ার জন্মের সময় দেশে ছিলেন না তিনি। যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নতি ছিল না, তাই মহুয়ার মুখ দেখা ছিল দুঃসাধ্য ব্যাপার। সাবিনা বেগম কয়েক মাস পর একটা চিঠির ভাঁজে মহুয়ার একটা ছবি পাঠান। সস্তা স্টুডিওয়ে তোলা ছবি, তাই দু চোখ ভরে দেখতেন আফজাল সাহেব। কখনো মুখে হাসি নিয়ে দেখতেন, আবার কখনো চোখে জল নিয়ে দেখতেন। কলিজার টুকরোকে দু হাতে ধরতে না পারার ব্যর্থতা তাকে কুড়ে কুড়ে মারত। মহুয়ার বয়স যখন 15 বছর, তখন দেশে এসেছেন আফজাল সাহেব। দেশে এসে রোগে পড়লেন। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে যেই টাকা কামিয়েছিলেন, তার অর্ধেক খরচ হয়ে গেল নিজের পিছনে। বাকি অর্ধেক ভাইয়ের চালের ব্যবসা খাটালেন। মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আসে এই ঘরে। এই তার আয়। আফজাল সাহেব মেয়েকে সব কিছুতে সমর্থন করতেন। সাবিনা বেগমের ভাষায় তিনি লাই দিয়ে মাথায় তুলছেন মেয়েকে। আফজাল সাহেব কানে নেন না তার কথা। 15 বছরে তিনি মেয়ের থেকে দূরে ছিলেন, তাই তার আচরণ ভিন্ন হবে। তিনি মেয়েকে বেশি বেশি ভালোবাসবেন, এটাই স্বাভাবিক। সাবিনা কেন যে বোঝে না। বিকেলবেলা একটু বাইরে বের হলো মহুয়া। সারা সপ্তাহে কাজে থাকতে হয় বলে এখন আর ঘরে থাকতে ইচ্ছা করে না। মহুয়ার মাথায় ওড়না টেনে গায়ে চাদর জড়িয়ে নিল। এবার বোধহয় খুব ঠান্ডা পড়বে ঢাকায়। পৌষ মাস সবে শুরু, অথচ এখনো কত ঠান্ডা। মহুয়া ভালোবেসে চাদর জড়িয়ে রাস্তার কোণ ঘেঁষে হাঁটা শুরু করলো। আজিমপুর কবরস্থান এখান থেকে কাছে, তবে সেদিকে গেল না মহুয়া। কাছে একটা চটপটের দোকান আছে, সেখানেই যাবে। তবে দুপা এগিয়ে থেমে গেল মহুলা। একজন ভদ্রমহিলা পা ছড়িয়ে বসে আছে। ইচ্ছে করে নেই, হয়তো হোঁচট খেয়ে পড়ে আছে। আশেপাশে মানুষ খুব বেশি নেই, তাই মহুয়া দৌড়ে গেল সেদিকে। উদ্বিগ্ন করে বলল, আপনি পড়ে গেলেন কি করে? খুব ব্যথা পেয়েছেন? ভদ্রমহিলা মলিন হেসে বলল, আরে বলো না, বোরকার সাথে পা জড়িয়ে পড়ে গেলাম, হাঁটুতে লেগেছে খুব, তাই উঠতে পারছি না। মহুয়া একটু নিচু হয়ে হাত বাড়িয়ে দিল। আপনি আমার হাত ধরে উঠুন, আস্তে আস্তে চেষ্টা করুন। মহিলা বহু চেষ্টায় মহুয়া হাত ধরে উঠল। তাকে ওঠাতে একটু কষ্ট হলো মহুয়ার। মহুয়ার স্বাস্থ্য তুলনায় বেশ ভারী তিনি। ভদ্রমহিলা মিনিট কয়েকের মধ্যে দাঁড়ালেন বটে, কিন্তু পা ফেলতে পারলেন না। পায়ের গোড়ালিতে লেগেছে খুব। মহুয়া তা দেখে চিন্তিত স্বরে বললেন, আপনার বাসা কোথায়? নয়াপল্টন। এই অবস্থায় কি আপনি একা বাসায় যেতে পারবেন? মনে হয় পারবো না, পা ফেলতে পারছি না আমি। এখন কি করবেন তবে? কাউকে ফোন দিতে হবে তো? আমার ছেলেকে কল করতে হবে। ও এখন অফিসে আছে, আসতে হয়তো দেরি হবে। ততক্ষণে অপেক্ষা করবো এখানে। মহা আশেপাশে নজর বুলিয়ে বলল, এখানে অপেক্ষা করবেন? আপনি তো ঠিক মতো দাঁড়াতে পারছেন না। আপনি চাইলে আমার সাথে আমার বাসায় আসতে পারেন। সামনে আমার বাসা, সেখানে না হয় একটু বসলেন যাবেন। বেশ চিন্তিত দেখলো ভদ্রমহিলকে। উভয় সংকটে পড়েছেন তিনি। অচেনা একটা মেয়ের বাসায় যেতেও ইচ্ছা করছে না, আবার রাস্তার মাঝেও বসে থাকতে অপেক্ষা করাও সম্ভব না। মহুয়া তার মুখ দেখে চিন্তার কারণ বুঝলো, তাই আশ্বস্ত সে বলল, আপনার সমস্যা না হলে আসতে পারেন। এই গলির সামনে আমার বাসা, বাড়িতে আমার মা বাবা আছেন। আর বেশি ভাবলেন না ভদ্রমহিলা। পা বাড়ালেন মহুয়ার সাথে। মহুয়া যত্ন করে তাকে বাড়িতে নিয়ে গেল। মায়ের সাথে পরিচয় করে দিল। সাবিনা বেগম বেশ আলাপি। অচেনা একজনের সাথে ভাব জমাতে তার বেশি সময় লাগে না। তেমনি ওই ভদ্রমহিলার সাথে রাজ্যের আলাপ জুড়ে দিলেন তিনি। কথায় বার্তায় ভদ্রমহিলা বললেন, আপনার মেয়েটা ভীষণ লক্ষ্মী। ওর নাম বুঝি মহুয়া? হ্যাঁ আপা। কি করছে ও? পড়াশোনা? না, এমএসসি পরীক্ষা দিল সবে, রেজাল্ট এখনো বের হয়নি। তাই অবসর সময় কাটাতে কম্পিউটার ট্রেনিং সেন্টারে কাজ করে, কম্পিউটার শেখে সেখানে। ওকে দেখলে কিন্তু বোঝাই যায় না ওর পড়াশোনা শেষ। মহুয়া চাইলে তো একটা স্কুলে চাকরি করতে পারে। ট্রেনিং সেন্টার থেকে ওটা বেশি ভালো। কম্পিউটারের ঝোঁক ওর বেশি। নিজে কিসের যেন কোর্স করেছে কয়েক বছর আগে, এখন ছেলে মেয়েদের শেখায়। আমি কিছু বলি না, নিজের ইচ্ছে মতো করুক। প্রায় ঘন্টাখানেক তিনি ছিলেন। মাগরিবের আগে গিয়ে হন্তদন্ত হয়ে তার ছেলে আসে। শক্ত সমষ্ট বলিষ্ঠ এক যুবক, বেশ অস্থির দেখায় তাকে। সাবিনা বেগম ছেলেটার অস্থিরতা মুগ্ধ হন। মাকে নিশ্চয় খুব ভালোবাসেন ছেলেটা। এমন লক্ষ্মী ছেলে আজকাল দেখাই যায় না। যাওয়ার আগে ভদ্রমহিলাকে ডাক দেন মহুয়া। এ মহুকে নিজের ঘরে বসে বলেন সে। বেরিয়ে আসলে ভদ্রমহিলা বলেন, এই যে মা, এটা আমার ছেলে আবরার। তোমাকে ধন্যবাদ দিলেও কম হবে। তুমি না থাকলে আজ বেশ কষ্ট পোহাতে হতো আমাকে। বিনিময়ে মহুয়া মুচকি হাসে। আবরার নামে ছেলেটা বার কয়েক ধন্যবাদ দেয় মহুয়াকে। যাওয়ার আগে বারবার প্রচার করে দেয় মহুয়ার কাছে সে আজীবন কৃতজ্ঞ থাকবে, কারণ মহুয়া আজ যে উপকার করলো তার ঋণ শোধ করা মুশকিল। তুষার টেবিলের উপর ২ হাত রেখে বলল, তারপর? মহুয়া একবার হাত ঘড়ির দিকে নজর বলল, সন্ধ্যা হয়ে গেছে তুষার সাহেব, আজ এতটুকুই। আমাকে বাড়ি ফিরতে হবে। বাকিটুকু অন্য আরেকদিন বলবো। আশ্চর্য, মাঝপথে মানুষ কথা থামিয়ে দেয়। তুষার কপাল কুঁচকে বলল, আপনি যদি এটুকুই বলবেন
তবে এত আগের থেকে শুরু করার দরকার কি ছিল? আপনার বিয়ের পরে ঘটনাগুলো বললেই হতো। ও ওভাবে অতটুকু বললে আমার ভালো লাগতো না। আপনি শুনে মজা পেতেন না। আমার জীবনের দুর্ভাগ্যের আগমনের বললাম আপনাকে। এর চাইতে বেশি আরো বর্ণনা করতে ইচ্ছে করছে না। দুর্ভাগ্য? তার মানে আপনার প্রাক্তন স্বামীর নাম ছিল আবরার? হুম। সেই শীতের বিকালে তার মাকে সাহায্য করার মাধ্যমে তার সাথে দেখা। তখন মানুষের মতোই দেখা গেছে। কিন্তু বিশ্বাস করুন, পরে দেখলাম সে মানুষ নয়। হারামজাদা একটা কুকুর। থাক, গালি দিয়েন না। এটা তো কোনো গালি নয়। আপনি সামনে আছেন বলে আমি চুপ আছি। না হয় এর থেকেও মনে পড়লে আমি গালি দেই। একদম বাছা, বাছা জঘন্য কিছু গালি। আমি নিশ্চিত ও যদি এসব নিজ কানে শুনতো, তবে ওর কান দুটো পচে দিত। আচ্ছা, অনেক দেরি হয়ে যাচ্ছে। আজকে উঠি আমি, ভালো থাকবেন। মহুয়া উঠে গেলেও তুষার উঠল না। চুপচাপ একদিকে চেয়ে রইল। ও মহুয়াকে বুঝতে পারেনি। মেয়েটা কে? আসলে কি বলা যায়, সহজ সরল নাকি সাংঘাতিক? মহুয়া বাড়ি ফিরতে ফিরতে ৮টা বেজে গেল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আগে বাড়ির দিকে পথ ধরেনি। এদিক ওদিক ঘোরাঘুরি করছে। ইদানিং কিছুতেই মন বসাতে পারছে না মহুয়া। কেমন যেন অস্থির লাগে সবসময়। গলা শুকিয়ে আসে, হুটহাট মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হয়। নতুন কোনো রোগ দেখা দিল নাকি কে জানে। মহুয়ার জানার ইচ্ছে নেই, তাই মহুয়া কোনো ডাক্তারের কাছেও যায় না। এই বিয়েতে মোটেও রাজি না মহুয়া। তুষারের সাথে বিয়ের কথাবার্তা যতটুকু এগিয়েছে, তার পিছনে পুরো মায়ের অবদান। সাবিনা বেগম সবকিছু ঠিকঠাক করে মহুয়াকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছে। যেদিন তুষারের খালামণি মহুয়াদের বাসায় এসেছিল, সেদিন প্রথম মহুয়া জানতে পারে তার বিয়ের কথা। মহুয়া হতবাক। তার বিয়ে, অথচ সে শুরু থেকে কিছুই জানে না। এ নিয়ে আজ বিকেলে একচোট ঝামেলা হয়েছে বাসায়। মহুয়া তুষারের সাথে দেখা করতে যাবে না। কিছুতেই আরেক লোকের সামনে পুতুল হয়ে বসে থাকতে পারবে না। সাবিনা প্রথমে বুঝেছেন, এরপর ধমক দিয়েছেন। কিন্তু এরপরে যখন দেখলেন এক রকমের কিছুতেই যাবে না, তখন সপাটে দুটো চড় মেরেছিলেন। মায়ের চড় খেলে মহুয়া আজ তুষারের সাথে দেখা করতে এসেছে। না হয় কিছুতেই আসতো না। মহুয়া বাড়ি ফিরল ৮টায়। সে ঘরে ঢুকে দেখলো তার মা রান্না করছে। মহুয়ার মায়ের এই এক স্বভাব। তিনি একবেলার খাবার আরেক বেলায় খেতে পারেন না। তাই তিনি ৩ বেলায় খাবার রান্না করেন তিনি। মহুয়া ঘরে ঢুকে শব্দ করে ব্যাগ রাখলো। দুপায়ে দুপাটি জুতা এদিক সেদিক ছুঁড়ে মারল। বাড়ি ফেরার পথে ঘরের জন্য ২ কেজি পেয়ারা এনেছিল। শব্দ করে সেগুলো রান্নাঘরে রাখলো। তবুও সাবিনা বেগম ফিরে তাকালেন না। যেমন এক মনে রান্না করছেন, সেরকম রান্নাই করতে লাগলেন। মহুয়া বুঝতে পারলেন মায়ের রাগ এখনো কমেনি। আশ্চর্য হয়ে যায় মহুয়া। রাগ করার কথা ওর, অথচ রাগ করছে মা। মহুয়া রান্নাঘরে সময় নষ্ট না করে বেরিয়ে এলো। এঘর ওঘর উকিঝুঁকি দিয়ে বাবাকে খুঁজলো। মহুয়ার বাবা মহুয়ার কাছে জাদুঘরের মতো। এই একটা মানুষ যার কাছে সব সমস্যার সমাধান আছে। আফজাল সাহেবকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে গেল মহুয়া। কোথায় গেল তার বাবা? মহুয়া পেটের ভিতর কথাগুলো গুড়গুড় করছে। যতক্ষণ না এগুলো আফজাল সাহেবের সামনে উগড়ে দিতে পারবে, ততক্ষণ এই গুড়গুড়ানি থামবে না। মহুয়া নিজের ঘরের দিকে পা বাড়ালো। বাবা না আসা অবধি একটু বিশ্রাম নেওয়া যাক। সারাদিন অনেক কাজ করেছে। সেই সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুলে ক্লাস নিয়েছে। বিকালে সাবিনের সাথে ঝামেলা করেছে। শেষ বিকেলে তুষারের সাথে পেঁচাল পেয়েছে। কথা বলাও একটা ঝামেলা। কথা না বলে মুখে ব্যথা করার চাইতে চুপ করে থাকা ভালো। মহুয়ার মাথা ব্যথা করছে খুব। শুধু মাথা না, ঘাড়, গা, গলা, কান, চোখ সব একসাথে ব্যথা করছে। এত যন্ত্রণা একসাথে সহ্য করতে পারল না মহুয়া। গা এলিয়ে দিল নরম বিছানায়। খুব বেশিক্ষণ চোখ দুটো খুলে রাখতে পারল না। পাড়ি দিল শান্তির স্বপ্নময় জগতে। রুবিনা বেগম বিছানায় বসে আছেন। তার সামনে মৃত্তিকা বসা। তুষার তাকে একগাদা খেলনা এনে দিয়েছে সেদিন। বল, গাড়ি, প্লেন, হাড়ি, পুতুল, এরকম আরও অনেক ধরনের। এর মধ্যে অর্ধেক আছাড় টাছাড় মেরে ভেঙে ফেলেছে মৃত্তিকা। বাকি অর্ধেক ভাঙার পায়তারা করছে। কখনো দাঁত দিয়ে কামড়ে দেয়, আবার কখনো খেলনাগুলোকে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। এরপরে যদি না ভাঙে তবে চিৎকার করে কাঁদতে শুরু করে। মৃত্তিকার দিকে তাকিয়ে প্রায় অবাক হয়ে যান রুবিনা। মেয়েটা এত দুষ্টু কার মতো হয়েছে? তুষার তো এত দুষ্টু নয়। রুবিনা বেগমকে ইদানিং তুষারকে নিয়ে খুব চিন্তা করে। এই বিয়ে তুষার বাধ্য হয়ে করছে। তাই তার কাজকর্মগুলো কেমন যেন ঝিমধরা। বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই, ইচ্ছেও নেই, আগ্রহ নেই। বিয়ের পর সুখী হবে তো তুষার? মহুয়া ভালো হবে নাকি ৮-১০টা সৎ মায়ের হতে হবে? যদি মৃত্তিকার সাথে খারাপ ব্যবহার করে, যদি এই পুতুলটাকে আপন করে না নেয়, তবে কি হবে তখন? ভাবতে পারি না রুবিনা বেগম। সৃষ্টিকর্তার পরিকল্পনা বোঝা বেশ মুশকিল। তিনি কি থেকে কি করবেন তা কেউ আগেই বুঝতে পারে না। রুবিনা বেগম শত শত চিন্তাকে ফেলে ঝেড়ে ফেলতে থাকেন। তিনি ধৈর্য ধরেন, সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে সময়ের অপেক্ষা করেন। এছাড়া আর কিছু করার নেই। তুষার ফিরতে রাত হলো। প্রায় ১০টা বেজে গেছে। সে যতক্ষণ রুবিনা বেগমের বাসায় পা রেখেছে, ততক্ষণে মৃত্তিকা ঘুমিয়ে গেছে। তুষার ঘরে ঢুকে দেখল মৃত্তিকাকে বুকে জড়িয়ে শুয়ে আছে রুবিনা বেগম। তুষার আস্তে আস্তে দরজার আওয়াজ করলো। মৃদু আওয়াজে বলল, খালামণি ঘুমিয়েছ? কে? তুষার, ভিতরে আয়। তুষার ঘরে ঢুকে খাটের এক কোণে বসলো। মৃত্তিকাকে ইশারায় দেখিয়ে বলল, কখন ঘুমিয়েছে? ১ ঘন্টা আগে। সারাদিন তোমাকে বিরক্ত করছে খুব, তাই না? তোকে না দেখলেই তো
ও একটু বিরক্ত করবে। ওসব বাদ দে। এখন বল মেয়ে কেমন হয়েছে? পছন্দ হয়েছে? খারাপ না। রুবিনা বেগম বিরক্ত হলেন। কথার কি ধরন? মুখ ভোঁতা করে বললেন, মেয়েটা খুব সুন্দর, ব্যবহার খুব ভালো। তুই এভাবে বললি কেন? কিভাবে বললাম? খারাপ না আবার কেমন কথা? তুই বলবি মেয়েটা খুব সুন্দর। আমার পছন্দ হয়েছে, আমি জিজ্ঞাসা করি মেয়ে পছন্দ হয়েছে কিনা। আর তুই বলিস খারাপ না? হারামজাদা কোথাকার! কোথায় পেয়েছিস এসব কথা? তুষার হাসে। খালামণি পারলে আজকেই তাকে বিয়ে দিয়ে দে। সে বালিশ ছাড়াই বিছানায় মাথা রেখে শুয়ে পড়ল। খালামণি বিয়ের তারিখ কি ঠিক করছো? না কেন? তোর খুব পছন্দ হয়েছে মহুকে? এই সপ্তাহের বিয়ের তারিখ ঠিক করি? খুব উৎফুল্ল শোনায় রুবিনা বেগমের কণ্ঠস্বর। তুষার কিছুক্ষণ ভেবে বলে, না খালামণি, বিয়ের তারিখ এত তাড়াতাড়ি ঠিক করো না। ১ মাস পিছনে একটা তারিখ ফেলো। আমার ১ মাস সময় লাগবে। ১ মাস? ১ মাস সময় নিয়ে কি করবি? নয়াপল্টন ফ্ল্যাটে পুরোপুরি শেষ করতে আরও ১ মাস সময় লাগবে। আমি চাইছি বিয়ের পর ওদেরকে নিয়ে ওখানে উঠবো। দোকানে আসা যাওয়া করতে সুবিধা হবে। একটু মিথ্যে বলল তুষার। ফ্ল্যাট প্রায় শেষ হওয়ার পথে। বড়জোর ২ সপ্তাহ লাগবে। বিয়ের তারিখ পিছিয়েছে মহুয়ার জন্য। মেয়েটাকে আজকে ভালো লাগেনি, আবার খারাপও লাগেনি। আর কয়েকটা দিন তার সাথে মিশতে চায় তুষার। মহুকে বিশ্বাস নয়, বুঝতে চায়। ১ মাসে কি একটা মানুষকে পুরোপুরি বুঝে ফেলা যায়? কে জানে? মহুয়াকে একটু হলেও বুঝে নিতে চায় তুষার। না বুঝে মানুষকে বিশ্বাস করলে সেখানে বিশ্বাসের মূল্য থাকে না। এ সত্য তুষারের চাইতে আর কে বেশি জানে। মহুয়া ঘুমিয়ে গেছে, তবে বেঘোর নেই। মহুয়ার ঘুম পাতলা। ঘুমের মধ্যে একটু আওয়াজ কানে এলো। ঘুম ভেঙে যায়। মহুয়া মনে হচ্ছে কেউ ওর চুলে আঙুল চালাচ্ছে। নরম আঙুলে চুলগুলো টেনে দিচ্ছে কেউ। কি আরাম! চুলের ভিতরে কেউ যেন আদর ঢেলে দিচ্ছে। কে করছে এরকম? এমন মহান মানুষটাকে দেখলে উদ্দেশ্যে চোখ খুলল মহুয়া। চোখ খুলে আর কাউকে নেই। বাবাকে কি পেল? মাথার কাছে বসে বসে চুল টেনে দিচ্ছে আফজাল সাহেব। মহুয়া মৃদু হাসে। মহুয়া যেদিন খুব ক্লান্ত থাকে সেদিন বাবা এরকমই করে। কি করে যেন বুঝে যায় বাবা। মা, মহু শরীর কি বেশি খারাপ লাগছে? না বাবা। মহুয়া নিজের মাথাটা বাবার কোলে আরো গুঁতে দেয়। পরম শান্তিতে চোখ বুজে নেয়। কোথায় ছিলে বাবা তুমি? মসজিদে গেছিলাম, তারপর সেখান থেকে তালিমে। তাই আসতে দেরি হলো। তুই কখন আসছিস? ৮টায়। তোর মায়ের সাথে কথা বলছিস? না, সাহস হয়নি। আফজাল সাহেব হাসলেন। হাসতে হাসতে বললেন, এত কম সাহস নিয়ে তোর মায়ের সাথে বিদ্রোহ করতে যাস কেন? যা বলে তা মেনে নিতে পারিস না? মহুয়া চুপ করে রইল। মনে মনে বলল, সব কি চাইলে মেনে নেওয়া যায়? আফজাল সাহেব মেয়ের কোনো হেলদোল না দেখে আবারও বলল, কি আবারও ঘুমিয়েছে? হুম। তুষারকে দেখেছিস আজকে? কেমন লাগলো? খুব স্বার্থপর একজন মানুষ বাবা। স্বার্থপর? হুম। কি করে বুঝলি? উঠে বসলো মহুয়া। আজকাল আফজাল সাহেব মুখোমুখি বসে ওন্না ঠিক করতে বলে বলল, আমাকে বিয়ের প্রস্তাব কি করে দিল জানো? বলে কি আমি মেয়ের জন্য বিয়ে করছি। আমি যাওয়ার পর জিজ্ঞাসা করেনি আমার যেতে কোনো সমস্যা হয়েছে কিনা। তাহলে চিন্তা করো। আফজাল সাহেব পা গুটিয়ে ফেললেন। তুই কয়টা বেজে গিয়েছিলি সেখানে? ৫:৩০ মনে হয়। তার মানে তুই তাকে ৮ ঘন্টা বসিয়ে রেখেছিলি? ৮ ঘন্টার সময় মানে বুঝিস? অনেক সময়। আমি তুষারের জায়গায় থাকলে কখনোই একটা অচেনা মেয়ের জন্য এতক্ষণ অপেক্ষা করতাম না, চলে যেতাম। অথচ সে কিন্তু এটা করেনি। এ থেকে বোঝা যায় তুষার খুব ভদ্র। অবাক হয়ে যায় মহুয়া। ও কি বলল? আর বাবা কি বলল? অধৈর্য গলায় বলল, আরে বাবা তুমি সময় দেখছো কেন? লোকটার কথা তো শুনলে তোমার তাকে স্বার্থপর মনে হবে। মোটেও না। তুই যেমন একটা দুর্ঘটনার শিকার, তেমনি সেও একটা বিশ্রী দুর্ঘটনার শিকার। তাই তার কাছ থেকে বিয়ে সম্পর্কে ধারণা, কথাবার্তা আশা করা বোকামি। তুই একটা চরম বোকা মহুয়া। মহুয়া গাল ফুলে বলল, বাবাও কেন বিরোধিতা করছে আজ? কিছুক্ষণ চুপ থেকে বলল, বিয়েটা না করলে হয় না বাবা? হবে না কেন? অবশ্যই। তবে তোমার এত পাগলা হয়ে যাচ্ছে কেন? আরও যাক কয়েকটা বছর। আফজাল সাহেব মেয়ের মাথায় টেনে কোলের উপর রাখেন। মেয়েকে কোলে নিয়ে শুয়ে পড়তে ইশারা করেন। মহুয়া কথা না বাড়িয়ে শুয়ে পড়েন। আফজাল সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোর মা আর আমি বুড়ো হয়ে যাচ্ছি মা। আমরা সারাদিন যাই করি না কেন ভিতরে ভিতরে চিন্তায় মরে যাচ্ছি। তোর ভবিষ্যতে কি? আমাদের কিছু হলে তোর কি হবে? বাইরের মানুষ তোকে বাজে কথা শোনাচ্ছে নাকি? এসব ভেবে ভেবে দম বন্ধ হয়ে আসে আমাদের। এসব চিন্তা অনেক জ্বালা মা। তাই চিন্তামুক্ত হতেই তোকে এখন বিয়ে দিয়ে দিচ্ছি। আমি তোমাদের দুশ্চিন্তা অবশ্যই। শুধু তুই কেন, সব সন্তানের বাবা মার কাছে চিন্তার বিষয়। এখন তুই বুঝবি না, কিন্তু যেদিন মা হবি সেদিন বুঝবি। আচমকা মহুয়ার চোখে উপরে ভেসে ওঠে মৃত্তিকার মুখ। একদম তুলতুলে একটা পুতুল। মহুয়া মৃদু হাসে। কিন্তু আমার যে ভয় করে বাবা। যদি আগের মতো হয়? যদি আবারও আমি একটা দুর্ঘটনার শিকার হই তবে? এই যদি শব্দটাকে জীবন থেকে বাদ দিয়ে দিতে হয় মা, এই একটা শব্দ আমাদেরকে ভয় দেখায়। জুজুবুড়ির ভয়। যতদিন না তুই এই ভয়কে জীবন থেকে ঝেড়ে ফেলে দিতে পারবি ততদিন তুই কিছুতেই সুখী হতে পারবি না। ও হঠাৎ করে খুব অসহায় বোধ করলো। বিধ্বস্তের মতো বলল, চাইলে কি বাদ দেওয়া যায়? ভাঙ স্বপ্ন ভাঙা কষ্ট অনেক বাবা। হয়তো তোর কথাই ঠিক। চাইলে সব বাদ দেওয়া যায় না। কিন্তু আমার মেয়ের উপর আমার বিশ্বাস আছে।
সে খুব সাহসী। সৃষ্টিকর্তা যদি পুরনো ঘটনা পুনরাবৃত্তি ঘটাতো তবে আমরা কেউ তো ঠেকাতে পারতাম না। কিন্তু মুখোমুখি নিশ্চয়ই দাঁড়াতে পারবো। সেই সাহস ধৈর্য আমার মেয়ে আছে। এছাড়া এত চিন্তা করছিস কেন? ইনশাল্লাহ এবার যা হবে ভালোই হবে। মহুয়া নিশ্চুপে চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করে এবার যাতে সে সৌভাগ্যের মুখ দেখে, দুর্ভাগ্য যেন দূরে থাকে, দুঃখরা যেন তাকে যে আর পরিবারকে যেন স্পর্শ না করতে পারে। আজ আবারও মহুয়ার জন্য অপেক্ষা করছে তুষার। ঢাকা শহরে পার্কের অভাব নেই। সেরকম একটা পার্কে বসে আশেপাশে নজর বুলাচ্ছে। ওই দিকটায় মানুষের আনাগোনা কম। তাছাড়া বেলা খুব বেশি হয়নি, সবে ৩টা ১০ বাজে। তুষার এখানে বসেছে পৌনে ৩টায়। প্রায় ২৫ মিনিট ধরে বসে আছে। আজকেও মহুয়া দেরি করছে। মহুয়া বলেছিল ৩টার মধ্যে সে পার্কে থাকবে। একটা বিরক্তি সূচক দীর্ঘশ্বাস ফেলল তুষার। এই মেয়ের কি কোনো কাণ্ডজ্ঞান নেই, নাকি সে ভেবে নিয়েছে তুষারের কোনো কাজকর্ম নেই? তুষার ভেবে পায় না একজন মানুষ কি করে সব জায়গায় দেরি করতে পারে। সেদিনও দেরি করছে, আজকেও দেরি করছে। অসহ্য। প্রায় ৩টা ২০-এর দিকে পার্কে ঢুকলো মহুয়া। আর সে ইচ্ছে করে দেরি করেনি। স্কুল ছুটি হয় ১টায়। মহুয়ার শেষ ক্লাস ছিল 12:30টায়। সে ভেবেছিল ক্লাস শেষ করে বাসায় যাবে, তারপর খেয়ে দিয়ে ধীরে ধীরে বের হবে। কিন্তু বিধিভাম, স্কুলের ছুটির পর একটা মিটিং শুরু হলো। সেই মিটিংয়ে আটকে গেল মহুয়া। বাসায় ফিরতে দেরি হলো, ফলস্বরূপ এখানে আসতে দেরি। মহুয়া এই চাকরিটার উপর খুব বিরক্ত। সে আগে থেকে ঠিক করে রেখেছিল নতুন একটা চাকরি পেলে এই চাকরিটা ছেড়ে দিবে। এখন মনে হচ্ছে শীঘ্রই নতুন একটা কাজ খুঁজতে হবে। স্কুল কর্তৃপক্ষ হুদার মিটিং ডাকে, এটা একদমই সহ্য হয় না মহুয়ার। পার্কে ঢুকতে চোখ পড়ে উত্তরের দিকে একটা বিশাল অসুস্থ গাছ। গাছের নিচে একটা রংচাটা স্টিল বেঞ্চের পেতে রাখা, তারই উপর বসে আছে তুষার। হেলান দিয়ে বসে বসে মোবাইল টিপছে। মহুয়া আজকে নিজেকে একটু অপরাধী মনে হচ্ছে। ওর জন্য প্রতিবার এই মানুষটা সময় নষ্ট হয়। মহুয়া দ্রুত পায়ে এগিয়ে গেল তুষারের দিকে। আসসালামু আলাইকুম তুষার সাহেব, আপনি নিশ্চয়ই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি আসলে খুব দুঃখিত, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনায় আটকে গেছিলাম, তাই দেরি হলো। আপনি কিছু মনে করবেন না প্লিজ। আমি ইচ্ছে করে দেরি করিনি। তুষার মৃদু হাসলো। হেসে বেঞ্চের একদিকে চেপে বসলো, অন্যদিকে খালি করে দিল মহুয়াকে। মোবাইল পকেটে রাখতে রাখতে বলল, ঠিক আছে, কিছু মনে করলাম না, বসুন। মহুয়া বসার পর তুষার বেঞ্চের উপরে এক পা তুলে বসলো। তারপর মুখে বলল, আপনার আসতে কোনো কষ্ট হয়নি তো? না। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনি? প্রায় ৩৫ মিনিট। আজকে খুব রাগ হয়েছিল আপনার উপর। ভেবেছিলাম আপনি আসলে মাথায় তুলে একটা আছাড় দিব, কিন্তু এসে যেভাবে দুঃখ প্রকাশ করলেন তাই আর কিছু বললাম না। আমার আবার খুব দয়ার শরীর। হেসে ফেলল মহুয়া। আপনার সাহস তো কম নয়, বিয়ের আগে আমাকে হুমকি দিচ্ছেন। আমি কিন্তু আর ৫টা মেয়ের মতো লুতুপুতু মেয়েদের মতো না। আমাকে অকারণে ধমক দিলে একেবারে খুন করে ফেলবো। আমি মহুয়া। তুষারের জবাবে কিছু বলার আগে কল এলো মোবাইলে। দোকানের কর্মচারী কল দিয়েছে। তুষার উঠে একটু দূরে চলে গেল কথা বলার জন্য। মহুয়া একা বসে একমনে তুষারের দিকে চেয়ে রইল। আজকে এখানে দেখা করার সিদ্ধান্ত তুষারের। কী জন্য তুষার দেখা করতে চেয়েছে তা এখনও অজানা। তুষার দুদিন আগে ফোন করে অনুরোধ করেছিল মহুয়াকে যেন আজকে দেখা করে। না করতে পারেনি মহুয়া। লোকটা একটু কেমন যেন, সহজেই মিশে যায় কিন্তু নিজের সীমা অতিক্রম করে না। যারা নিজেদের সীমা বজায় রাখে তাদেরকে আর যাই হোক খারাপ বলা যায় না। তাই তুষারকে মহুয়ার খারাপ বলতে পারছে না। তুষারকে মাঝে মাঝে খুব সহজ সরল মনে হয়, আবার মাঝে মাঝে স্বার্থপর। মহুয়ার কাছে বর্তমানে তুষার একটা মস্ত ধাঁধা। মহুয়া কী ভাবছেন? না কিছু না। তুষারের কণ্ঠে ঘোর থেকে বেরিয়ে আসে মহুয়া। আচ্ছা, মৃত্তিকা কেমন আছে? ভালো। ও আপনাকে না দেখলে কাঁদে না? অনেকক্ষণ না দেখলে কাঁদে, কিন্তু সমস্যা হয় না, খালামণি ওকে সামলে নেয়। ও ওর দাদির খুব ভক্ত। ভাত খেয়েছেন দুপুরে? আপনি খেয়েছেন? মহুয়ার মাথা নাড়ে, যার তো খেয়েছে। মহুয়া এদিক ওদিক নজর বুলিয়ে বলে, আজ এখানে ডাকলেন, কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন নাকি? বলবো, শুনবেন? কি শুনবেন? তুষার হেলান দিয়ে বসে বলল, ওই দিন মাঝপথে কথা থামিয়ে চলে গিয়েছিলেন, মনে আছে? এরপর কি হয়েছিল তা তো বললেন না। সেই ঘটনাটা আজ শুনব। আজ কিন্তু অর্ধেক বলে চলে যেতে পারবেন না, পুরোটাই শেষ করতে হবে। মহুয়া অবাক হয়ে রইল, বিস্মিত স্বরে বলল, আমার আগের বিয়ের ঘটনা শোনার জন্য আজ এই জরুরি তলব? আপনার আজ কোনো কাজ নেই? অন্য একদিন শুনে নিলেই তো হয়, অনেক সময় লাগবে তো বলতে। তুষার বেশ আয়েশ করে বসে বলে, লাগুক। আজকে সব কাজ কর্মচারীদের বুঝিয়ে দিয়ে এসেছি। খালামণিকেও বলে এসেছি আজকে আমার ফিরতে দেরি হবে। আপনি রিল্যাক্সে বসুন। আজ আমার সারাদিন আপনার নামে লিখে দিলাম। আমার কোনো তাড়া নেই আজ। মহুয়া চুপচাপ কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তার মাথায় নড়চড় করছে অতীতের কিছু পোকা। সে একটা বড়সড় দম নিল, তারপর সামনের দিকে চেয়ে বলল, কোথায় জেনেছিলাম? ওই যে আরবার নাকি কী যেন নাম, ওর সাথে দেখা। ও মনে পড়েছে, তাহলে শুনুন। আরবারের মায়ের নাম বিলকিস বেগম। মহুয়াকে তার পছন্দ হয়েছে খুব। তিনি কিছুদিনের জন্য ছেলের জন্য মেয়ে খুঁজছেন। আর সেদিন আজিমপুরে মূলত মেয়ে দেখতেই গিয়েছিলেন, কিন্তু পথে দুর্ঘটনার শিকার। মহুকে দেখার পর থেকে আর কোনো মেয়ে মনে ধরছে না। আজিমপুর থেকে ফিরে দুটো মেয়ে দেখেছেন, কিন্তু তাদের সব কিছুতেই কেমন যেন মেকি মনে হয়।
মনে হয় এরা একজন অস্বাভাবিক আচরণ করছে। বিলকিস বেগম অনেক ভেবেচিন্তে মহুয়ার বাড়িতে প্রস্তাব পাঠালেন। তার একটা ছেলে, একটা সোনার টুকরো মেয়ে না ঠিক করলে চলবে না। মহুয়া রাতের বেলা বসে বসে ছবি দেখছিল। পরীক্ষার পর দিনের বেলা ব্যস্ত থাকলেও রাতের বেলা অলসের মতো পড়ে থাকে মহুয়া। হাতে কোনো কাজ নেই, ঘরে কোনো আগ্রহ নেই। মহুয়ার জীবনে রান্নাঘর কতবার গেছে তা হাতে গুনে বলতে পারে না। রান্না বাড়ার কাজে সে প্রচণ্ড অলস। পানি গরম ছাড়া আর কিছুই করে না। ওকে এক প্রকার অপদার্থই বলা যায়। তবে এতটাই অলস হওয়ার পিছনে আফজাল সাহেবের অবদান কম নয়। সাবিনা বেগম বারবার মেয়ের অদক্ষতা প্রচার করে বকাবকি করলে তাকে থামিয়ে দিতেন আফজাল সাহেব। মুখে বলতেন, আহ সাবিনা থামো তো, রান্না করার সময় আসলে মেয়ে এমনিতেই শিখে যাবে। মায়ের কাছে থাকলে মেয়েরা একটু অলসই হয়, নিজেরা ঘাড়ে পড়লে সব শিখে যাবে, দেখে নিও। মহুয়া যখন বসে বসে একটা হলিউড মুভি দেখছিল তখনই ঘরে আসে সাবিনা। মহুয়া এক নজর মায়ের দিকে তাকালো। আজকে কেন কেন একটু বেশি খুশি খুশি লাগছে। সে ল্যাপটপের নজর রেখে বলল, কি ব্যাপার মা, তোমাকে এত খুশি খুশি লাগছে? একটা ঘটনা ঘটেছে মহুয়া। মহুয়া ল্যাপটপ বন্ধ করে সাবিনা বেগমের দিকে ঘুরে বসে মুখে বলল, কি ঘটনা? ওই দিন একটা মহিলা আমাদের বাসায় নিয়ে এসেছিল না, ওই যে, মনে আছে আমার? হুম। কি হয়েছে না? তার ছেলের জন্য তোকে চেয়েছেন উনি। ছেলেটা কি সুন্দর তাই না? আর অনেক ভদ্র মা ভক্ত ছেলে। ছেলে ব্যাংকে চাকরি করে, সংসারের কোনো ঝুটঝামলা নেই। মা ছেলে এই দুইজনের পরিবার। ছেলেটা একটা পালক বোন আছে, বিয়ে হয়ে গেছে তার। আরবারে বাবা মারা গেছে অনেক আগে। তারপর? থামো মা। সাবিনা উম, বেগমকে থামিয়ে দেয় মহুয়া। তার ছেলে নারী নক্ষত্র শুনতে ভালো লাগছে না মোটেও তার। এরকম বিয়ের প্রস্তাব বহুবার এসেছে মহুয়ার জন্য। প্রত্যেকবার পড়ালেখার দোহাই দিয়ে আটকে দিচ্ছে মহুয়া। কিন্তু এবার কি করে আটকাবে? এবার তো বিয়ে আটকানোর কোনো অজুহাত নেই মহুয়ার কাছে। কি যে করবে মহুয়া বেশ চিন্তায় পড়ে যায়। কপাল কুঁচকে বলে, মা আমাকে ওই ছেলের মা একদিন দেখেছে, এতেই বিয়ের প্রস্তাব দিয়েছে? খোঁজখবর নিয়েছে আমার সম্পর্কে? তাকিয়ে না নিয়েছে? নিশ্চয় আড়ালে আবদার নিয়েছে। তোর বাবা নয়া পল্টন ছেলেদের এলাকায় যে খবর নিয়েছে, ছেলের কোনো খারাপ রেকর্ড নেই। প্রকাশ্যে অতিশয্যে সোজা হয়ে বসলো মহুয়া। গলায় অবাকের রেশ ছড়িয়ে গেল। তোমরা চুপি চুপি এত কিছু করে ফেলছো? এখন বলতে এসেছো কেন? বিয়ের তারিখ ঠিক করে একেবারে বিয়ের দিনই বলতে আমি তৈরি থাকতাম। সাবিনা বেগম মুখ বেঁকে ঝাঁঝালো গলা বললেন, খোঁচা মেরে কথা বলবি না ফাজিল মেয়ে। ছেলে ভালো, এইখানে বিয়ে হলে ভালো থাকবি। তোর বাবা চাচা সবাই দেখছে ছেলেকে, তাদের পছন্দ হয়েছে। ছেলের পক্ষে কোনো চাহিদা নেই, এরকম ছেলে আজকাল পাওয়াই যায় না। তোর কোনো কথা আর শুনবো না। আল্লাহ যদি চায় তবে এখানেই বিয়ে হবে। সাবিনা বেগম উঠে চলে গেলেন। মহুয়া থম মেরে বসে রইল কিছুক্ষণ। তাহলে কি বিয়ে করতেই হবে? ব্যক্তিগতভাবে মহুয়ার কোনো পছন্দ নেই। বাবা মায়ের উপর অগাধ বিশ্বাস, তারা যা করবে তাই ভাগ্য বয়ে আনবে, এই কথাটা বিশ্বাস করে মহুয়া। কিন্তু তবুও বিয়ে নিয়ে খুব ভয় পায়। বিয়ের পর নিশ্চয়ই রান্নাঘরে যেতে হবে, হাত পুড়িয়ে রান্না করতে হবে, কাপড় চোপড় কাচতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, বিছানা গোছাতে হবে, কত কাজ, উফ অসহ্য। কোলবাই জড়িয়ে উবুর হয়ে শুয়ে পড়ে মহুয়া। কি হয়ে কি হয় বিয়ে না করলে? মা কি জানে না তার মেয়েটা কত অলস? সে কি এসব কাজ করতে পারবে? অবশেষে আরবারের সাথে বিয়ে ঠিক হয়ে গেল মহুয়ার। বিয়ের আগে ট্রেনিং সেন্টারে কাজটা ছেড়ে দিল মহুয়া। নয়াপল্টন থেকে প্রতিদিন এসে কাজ করা সম্ভব না ওর পক্ষে। বিয়ের পর ভালো একটা চাকরি পেলে বরং ওটাই করবে। আবরারের সাথে বিয়ের আগে একবার দেখা হয়েছে মাত্র মহুয়ার, তাও আংটি পরানোর দিন। মহুয়া ঘোমটার আড়ালে দেখে একটুখানি উকি দিয়েছিল। কেমন গম্ভীর একটা মুখ আবরারের। মহুয়া ভেবেছিল মানুষটাই বুঝি এরকম গম্ভীর, কিন্তু কে জানতো ওর ভাবনাটাই ভুল। আরবার গম্ভীর হওয়ার পিছনে লুকিয়ে অন্য কিছু লুকিয়েছিল। অবশ্যই সেই পৌষ মাসের মাঝামাঝি আবরারের সাথে মহুয়ার বিয়েটা হয়ে যায়। এক পাতাঝাড়া রিক্ত বিকেলে বাবার হাত ছেড়ে মহুয়া আঁকড়ে ধরে আবরারের হাত। যাত্রা করে নতুন ঠিকানায়, সাথে পুঁজি করে নিয়ে যায় এক চোখ স্বপ্ন, কিছুটা লজ্জা, কিছু ভয় সংকোচ, আর এক আকাশ মন খারাপ। মহুয়া বাস আর মাইক্রো বাসে যাতায়াত করে খুব বেশি একটা আরাম পায় না। ওগুলোতে উঠলে ওর ঘুম চলে আসে। সে রিক্সা দিয়ে চলাচল করে আনন্দ পায়। নয়াপল্টনে পৌঁছানোর আগে মহুয়া ঘুমিয়ে পড়ল। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেল তা নিজেই জানে না। আরবারদের বাড়ির সামনে পৌঁছে যখন মহুয়াকে ডাক দেওয়া হলো, তখন সে সাহসা কয়েক মিনিট আশেপাশে কোনো কিছু ঠাউর করতে পারল না। এ নিয়ে হাসি ঠাট্টা করতে ছাড়েনি কেউ। একগাদা মানুষজন ঠেলে হাজারটা নিয়মকানুন পালন করে মহুয়া যখন আরবারের ঘরে এসেছে, তখন ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে। পৌষ মাসের শীতেও অসহ্য গরম লাগছে মহুয়ার। গরমে ঘামে মাথার চুলগুলো কপালের দুপাশে লেপ্টে গেছে। কানের দুল, টিকলি, চুড়ি, হার, শাড়ি সব কিছু মিলে নিজের একটা ভারী বস্তার মতো লাগছে। আহ, বিয়েতে এত কষ্ট কেন? বিয়ে একটা রহমত বরকতের অনুষ্ঠান। অথচ এই শান্তির অনুষ্ঠানটা হাজারটা নিয়মকানুনে বন্দি করে ঝামেলা বানিয়ে ফেলা হয়েছে। গায়ে হলুদ, মেহেন্দি, বিয়ের সাজ, বহুবাদ, এত কিছুর দরকার আছে? এর চাইতে কাজীর সামনে 3বার কবুল বলে ফেললেই তো হলো, ব্যাস ঝামেলা শেষ। সাজানো বিছানায় এক কোণে বসে এসব কথাই ভাবছিল মহুয়া।
সেই গায়ে হলুদের আগের রাত থেকে সে ভালো মতো ঘুমাতে পারেনি। মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, খিদে পেয়েছে প্রচুর, দুপুরে ভালোভাবে খেতে পারেনি। কিভাবে খাবে? এই চুরির শাড়ির জন্য শান্তিতে খাওয়া যায়? মহুয়া নিজের হাত ছাড়া আরেকজনের হাতে খেতে পারে না। কেমন যেন লাগে। এই দুপুরে ছোট চাচি খাইয়ে দেওয়ার পরেও পেট ভরে খেতে পায়নি। মহুয়া চোখটা ঘুরিয়ে আশেপাশে দেখলো মাঝারি আকারের একটা ঘর। ঘরের দুটো জানলা, একটা খুলে রাখা খুলে রাখা জানলার সাথে লাগোয়া বিছানা, তার পাশে একটা টেবিল, এক কোণে একটা আলমারা, একটা ড্রেসিং টেবিল, আর একটা দেওয়াল জুড়ে একটা বড় বুক শেলফ। মহুয়া উঠে দাঁড়িয়ে হাত পা ঝাড়া দিল। বিছানায় রজনীগন্ধা আর গোলাপ ফুল দিয়ে সাজানো। দুর্ভাগ্যবশত এই দুটো ফুল একটাও পছন্দ না মহুলার। সে একদম সহ্য করতে পারে না এই দুটো ফুল। মহুয়া এগিয়ে গিয়ে বইগুলি দেখলো, বেশিরভাগ কবিতার বই। মহুয়া নাক ছিটকে ফেলল। কবিতা সে পছন্দ করে না। পছন্দ করে না বললে ভুল হবে, আসলে কবিতা বুঝতেই পারে না মহুয়া। মহুয়া পছন্দ উপন্যাসের বই। মোটা মোটা বইগুলো পড়ার সময় অন্য এক জগতে চলে যায় মহুয়া। পড়তে পড়তে আনমনে প্রায় ভাবে, আহা, জীবনটা যদি উপন্যাসের মতো হতো। মহুয়া ঘরের উত্তর দিকে জানলা খুলে দেয়। দোতলার এই ঘর থেকে নিচে তাকালে একটা ছোট্ট গলি দেখা যায়। মহুয়া চোখ ঘুরিয়ে দেখলো জানলার ওপাশে এক দেড় হাত দূরে একটা বহুতল ভবন চোখে পড়ল। অন্ধকারে বুঝতে পারলো এখানে কেউ থাকে না। বাড়িটা নতুন করছে। মহুয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্য ভালো পাশের বাড়িটা খালি, না হয় জানলা খোলাই যেত না। হট করে খুলে গেল দরজা। মহুয়া ভেবেছিল হয়তো আবরার এসেছে, কিন্তু না। পিছু ফিরে দেখে বিলকিস বেগম এসেছে। তার সাথে আর এক মেয়ে, বয়সে আবরারের বড়ই হবে। মহুয়া একটু অপ্রস্তুত হয়ে গেল। সতে হলো সে নতুন বউ, এভাবে এদিক ওদিক হাঁটাহাঁটি করলে নিশ্চয়ই কেউ ভালো বল দেখাবে না। মহুয়া একটু দ্রুত পায়ে এসে বিছানায় বসে পড়ল। বিলকিস বেগমও তার সাথে আসা মেয়েটি শব্দ করে হেসে ফেলল। মহুয়া বুঝতে পারে না এই বাড়িতে সবাই অকারণে এত হাসি কেন। বিলকিস বেগম এসে খাটের কোণে বসলো। একদম মায়েদের মতো আদুরি স্বরে বলল, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? মহুয়া এদিক ওদিক মাথা নাড়ায়। বিলকিস বেগম আবারও জিজ্ঞাসা করে, খিদে পেয়েছে নিশ্চয়? মহুয়া কিছু না বলে চুপ করে রইল। তার সত্যি খিদে পেয়েছে। চুপ থাকা সম্মতির লক্ষণ। মহুয়া বিলকিস বেগমের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, আফিয়া, যা তো ভাতের প্লেটটা নিয়ে আয়। আফিয়া চলে গেলে বিলকিস বেগম বলে, ও তোমার ননাস হয়, আমার বড় মেয়ে। ওকে তুমি আপাই বলে ডাকো। মহুয়া বুঝলো এটাই আবরারের বোন, সেই পালক বোন যার কথা মা বলেছিল। ভাত নিয়ে আসার পর বিলকিস বেগম নিজে হাতে খাইয়ে দিতে চাইল। হতাশ হলো মহুয়া। এরবারও নিজের হাতে খেতে পারল না, বোধহয় মরেই যাবে। মহুয়া তার সাহস নিয়ে মিনমিন গলায় বলল, আমি নিজে হাতে খাই। নিজের হাতে খেতে পারবে? জি। আমি নিজের হাতে ছাড়া অন্য কারো হাতে খেতে পারি না। আচ্ছা, খাও। পেট ভরে শান্তিতে খাওয়ার পর আফিয়ার সাথে পরিচয় হলো মহুয়া। আফিয়া বেশ মনে ধরল মহুয়ার। হাসি খুশি উচ্ছল একটা মেয়ে। কথা বলার সময় হাসি লেগেই থাকে মুখে। আফিয়া অনেক কিছু বুঝিয়ে দিল মহুয়াকে। বিলকিস বেগমের পছন্দ অপছন্দ, আবরারের স্বভাব, বাড়ির নিয়মকানুন। আবরার পর নাকি অনেক রাগ। রাগলে নাকি মাথা ঠিক থাকে না। রাগের মাথায় কাকে কি বলে বসে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। এসব কথা শুনে মহুয়া মনে মনে হাসে। রাগ দেখাবে মহুয়ার সাথে? এত সাহস! আবরারের আর কী বা মেজাজ? মহুয়ার রাগ দেখালে সামলাতে পারবে তো? ছোটবেলা থেকে মহুয়া হুটহাট রেগে যায়। রাগ তার নাকের ডগায়। আর রেগে গেলে চিল্লাপাল্লা করে ঘরদোর উল্টোপাল্টে ফেলে দেয়। চোখ মুখ ফুলিয়ে চুপ করে ওঠে। তারপর হাতের কাছে যা পায় তা দিয়ে ছুরি মারে। সাবিনা বেগমের কত কাছের জিনিস যে ভেঙে ফেলেছে তার ইয়াত্তা নেই। বিনিময়ে মায়ের হাতে চড়-থাপ্পড়ও কম খায়নি। তবুও এই বদঅভ্যাস যায়নি। দিন শেষে যেন স্বভাব বেড়েই চলছে। আফিয়া চলে যাওয়ার পর মহুয়া বিছানায় হাত পা ছড়িয়ে সে। আফিয়া যাওয়ার আগে একটা পাতলা সুতির শাড়ি পরিয়ে দিয়ে যায়। মহুয়া পরতে শাড়ি ভালোই লাগছে। সে ঠিক করে রেখেছে এখন থেকে শাড়ি পরবে। শাড়ি না পরলে বউ বউ লাগে না। আচ্ছা, এবারে মানুষ কেমন হবে? ভালো নাকি খারাপ? নাটক সিনেমায় যেমন দেখায় শ্বশুরই বউদের উপর অত্যাচার করে, দিনরাত ঝগড়া করে, স্বামী অত্যাচার করে, এমন হবে? মহুয়ার কপাল ভাঁজ পড়ে। হুম, এমন হলে মহুয়া সেই সিরিয়ালের নায়িকাদের মতো কখনোই মুখ বুজে সহ্য করবে না। সংসারের কপালে ঝাড়ু মেরে চলে যাবে। মহুয়া কি মধ্যযুগীয় মেয়ে নাকি? সে আধুনিক মেয়ে। ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। সে মানিয়ে নেওয়া নাম সমঝোতায় বিশ্বাস করে। কিন্তু কিছুক্ষণ পরে এসব ছাড়াছাড়ি চিন্তা মাথায় আসায় নিজেই মনে মনে আবারও ধমকায় মহুয়া, ছি! বিয়ের প্রথম দিনে কে সব ভাবে? মহুয়া ঘড়ির দিকে তাকালো। 11টা বেজে গেছে। আবরারের আসার নামগন্ধ নেই। মহুয়ার রাগ জমলো আবরারের উপর। আশ্চর্য মানুষ তো! মহুকে এভাবে জাগিয়ে রাখার মানে হয়? আরও দুবার ঘড়ির দিকে তাকিয়ে এক করে শুয়ে পড়ল মহুয়া। দিন দুনিয়া ভেঙে ঘুম আসছে। কারোর জন্য অপেক্ষা করে ঘুমকে অবহেলা করতে পারবে না মহুয়া। ঘুম এসেছে, এখন সে ঘুমাবে। বাকি সবাই জাহান্নামে যাক। বিয়ের পর দেখতে দেখতে 5 দিন কেটে গেছে, কিন্তু স্বামী নামক প্রাণীর সাথে এখনও সহজ হতে পারেনি মহুয়া। সহজ হওয়া তো দূরের কথা, খুব বেশি কথাই হয়নি দুজনে। এই 5 দিনে আবরারের সাথে মহুয়ার কথা হয়েছে 10 বারের কম।
বিয়ের দিন রাতে আবরার কখন ঘরে এসেছে, কখন ঘুমিয়েছে এসব কিছুই জানে না মহুয়া। সকালে ঘুম ভেঙেছিল বেশ বেলা করে। প্রায় ৯টার দিকে চোখ খুলে মহুয়া আবিষ্কার করে সে এখনও ঘরে একা। ঘড়ির দিকে তাকিয়ে এক লাফ দিল। শুক্রবার ছাড়া এত বেলা করে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই। মহুয়া তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে। প্রথম দিনে এত দেরি করে ঘুম থেকে ওঠা মোটেও ঠিক হয়নি। ভাগ্যে সেখানে মা নেই। মা থাকলে নিশ্চয়ই এখানে ২-৪টা চড় লাগিয়ে দিত। সকাল থেকে একটু বেশি গরম পড়েছে। শীতের গরম পড়বে কেন? গরমদের জায়গা শুধু গ্রীষ্মে। মহুয়া সকাল সকাল উঠে গোসল করে নিল। ছোট্ট বাথরুমে শাড়ি পাল্টাতে বেশ বেগ পোহাতে হলো। হালকা মেরুন রঙের শাড়িটা অর্ধেক ভিজিয়ে ফেলল পড়তে যেতে। আগের দিনের ব্যবহার করা শাড়ি ধুয়ে বারান্দায় মেলে দিল মহুয়া। আবরারের বারান্দাটা মোটামুটি বড়। এক কোণে একটা কাঠগোলাপ গাছ আছে। মহুয়া নজর কাড়ল পাশের বাড়ির বারান্দায়। বেশ বড় সেটা। অনেকগুলো গাছ লাগানো যাবে। মহুয়া চুল থেকে গামছা খুলে চুল ঝাড়তে ঝাড়তে ঘরে ঢুকলো। ঢুকে আবরারকে দেখছিল বিছানার উপর বসে আছে পা তুলে। বিয়ের দিন পর দিন এই প্রথম মুখোমুখি দেখা। মুখটা একটু অপ্রস্তুত হয়ে গেল। গামছা পাশের চেয়ারের উপর রেখে মাথায় শাড়ির আঁচল তুলে ঘোমটা দিল। মহুয়া বোধহয় একমাত্র মেয়ে যার সাথে বিয়ের রাতে স্বামীর দেখা তো দূর কথা। আব্বার মহুয়ার দিকে এক নজর দিয়ে বললেন, আপনি কি সবসময় দেরি করে ওঠেন? জি না, ক্লান্ত থাকার কারণে আজকে দেরি করে উঠতে হয়েছে, আমি দুঃখিত। ঠিক আছে, মা আপনাকে খাওয়ার জন্য রাখছে। আপনার তৈরি হতে কি আরও সময় লাগবে? জি না। আমি তাহলে আপাকে পাঠাচ্ছি, ওর সাথেই চলে আসুন। উঠে চলে যায় আবরার। দুপুর পর্যন্ত আর কোনো কথা হয় না দুজনে। সারাদিন অনেক মানুষের আনাগোনা ভিড়ে একটা কথা মহুয়া কিছুতেই মাথা থেকে ঝেড়ে ফেলতে পারে না। আবরার কি এমনই চুপচাপ থাকে, না হয় মহুয়াকে দেখলে চুপচাপ হয়ে যায়? আবরার কি বিয়েতে রাজি ছিল না? এরকম দূরে দূরে থেকেছে। ৫ দিন কেটে যায়। বিয়ের উপলক্ষে আবরার ব্যাংক থেকে ছুটি নিয়েছিল মাত্র ৩ দিন। বড় করে বউ ভাতের অনুষ্ঠান হয়নি। এ নিয়ে অবশ্য অভিযোগ করেনি মহুয়া। এমনিতে এসব অনুষ্ঠান ঝামেলা মনে হয় ওর কাছে। ২ দিন যেয়ে থেকে এসেছে বাড়িতে। বাড়িতে আত্মীয়রা দল কমে এসেছে। পুরো বাড়িতে সারাদিন একা একা থাকে মহুয়া। বিলকিস বেগমের বিয়ের ঝামেলায় একটু অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ থাকলে মহুয়াকে কোনো কাজ করতে দেন না। নতুন বউ থাকুক একটু আরামে। শাশুড়ি এই আহ্লাদে বেশ সন্তুষ্ট মহুয়া। সারাদিন শুয়ে বসে থাকতে কার না ভালো লাগে। তবে আবরার এখনো বুঝতে পারে না মহুয়া। সারাদিন মাঝে কথা হয় না বললেই চলে। রাতে বাড়ি ফিরলেও পর মহুয়া লক্ষ্মী বউয়ের মতো আবরারের সব পোশাক গুছিয়ে রাখে। মহুয়া তার মাকে সবসময় দেখতো বাবার জন্য লেবুর শরবত রাখতে। আফজাল সাহেব বাজারে গেলেও সাবিনা বেগম আগেই ১ গ্লাস লেবুর শরবত তৈরি করে রাখতেন। বাজার থেকে ফিরতে এই শরবতটা যেন আফজাল সাহেবের পুরো ক্লান্তি দূর করে দিত। মায়ের এই ছোট্টখাটো যত্নের দরুন লাগতো মহুয়ার। তাই আবরারের ক্ষেত্রে মহুয়া একই ধরনের চেষ্টা করে। অফিস থেকে ফেরার পর ১ গ্লাস শরবত এগিয়ে দেয় আবরার হাতে। হাত মুখ ধোয়ার পর ঘরে পরার পোশাক এগিয়ে দেয়। এখন কি দরকার পড়ে? আবরারের পছন্দের খাবার কি, পছন্দের রং, এসব আগ্রহ নিয়ে জানার চেষ্টা করে। কিন্তু কিছুদিনের মধ্যে একটা জিনিস চোখে পড়ে মহুয়ার। ও যতটুকু আগ্রহ নিয়ে ভাব জন্মাতে দেয় ততটা আগ্রহ আবরারের মাঝে দেখা যায় না। আবরার যেন ঘরের বাইরে ভালো থাকে। ঘরে আসলেই আবরারের হাসি খুশি দেখা যায় না। মহুয়ার সাথে না পারলে কথা বলে। যতক্ষণ কথা বলে ততক্ষণ কপাল কুঁচকে রাখে। মহুয়া খুব সুন্দর করে কথা বলল, বিনিময়ে সামান্য ভালো কথা আসে না আবরারের। মহুয়ার কপালে চিন্তার ভাঁজ। আবরার কি বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল? আবরার আচরণ যেন স্পষ্ট জানান দেয় সে মহুয়াকে নিয়ে খুশি নয়। মহুয়ার সাথে সে সহজ হতে চায় না। আবরার আড়ালে থাকতে চায়, সবার থেকে নয়, শুধুমাত্র মহুয়ার থেকে। মহুয়া ধরাছোঁয়ার বাইরে। চলবে যাত্রা শেষ। প্রথম পর্ব ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।